আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। শোনা যাচ্ছে না স্যার। আসসালামু আলাইকুম, শোনা যাচ্ছে? জি জি জি, এখন শোনা যাচ্ছে। স্লাইড দেখা যাচ্ছে না স্যার। আমি দিচ্ছি। শোনা যাচ্ছে না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার মাইকটা অফ ছিল আসলে, যে কারণে দেখা গেছে যে আমি কথা বলছি কিন্তু সাউন্ডটা শোনা যাচ্ছে না। যাই হোক, আশা করি এখন শুনতে পাচ্ছেন। হ্যাঁ, সবাই ভালো আছেন? জি জি স্যার, আলহামদুলিল্লাহ, আপনি আলহামদুলিল্লাহ। ক্লিয়ার শোনা যাচ্ছে। আপনি কেমন ওকে, আছেন স্যার? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের সবাইকে আজকের সেশনে সব স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি আছি কৃষিবিদ মোহাম্মদ মোমিন সরকার। আশা করি আজকে আপনাদের অনেকগুলো সেশন হয়ে গেছে ইতিমধ্যে। এখানে শিক্ষার্থীরা ভাই বোনরা আছেন, আমাদের কৃষিদত্ত ভাই আছেন, কীটনাশক বিক্রেতা যারা তারাও আছেন এখানে। আশা করি একটু ভিন্ন ধর্মী সেশন আজকে হবে। আমি চেষ্টা করবো আজকে নতুন একটা বিষয়, অনেকের কাছে নতুন, অনেকের কাছে পুরাতন, কারণ অনেকে এটা ব্যবহার করে থাকেন, অনেকে আছে যারা এটা সম্পর্কে হয়তো অনেক কিছুই জানেন না, একদমই নতুন, যেটাকে আমরা পিজিআর বলে থাকি। তো সেটা নিয়ে আজকে আলোচনা হবে। তো পিজিআর এর আগে যে বিষয়টা আমরা পরিচিত, আমাদের মাঠ পর্যায়ে একটা কথা বলি, সেটা হচ্ছে বলে ভিটামিন বলে থাকি আমরা। হ্যাঁ, ভিটামিনের বিষয়টা নিয়ে আসলে ভিটামিন বলে কোনো শব্দ নাই, গাছের কেটে বলা হয় আসলে, যেটা সঠিক বিষয় সেটা হচ্ছে পিজিআর বলে থাকি আমরা। তো পিজিআর আসলে হচ্ছে প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর, যাকে বলা হয় গ্রোথ হরমোন। আমরা সহজ ভাষায় পিজিআর বা ভিটামিন নামে বেশিরভাগ পরিচিত। আচ্ছা, তো এখন আমাদের আজকে আমরা দেখব যে আমরা এই সেশন থেকে কি কি জিনিস শিখতে পারি। সেই সাথে একটু কঠিন লাগতে পারে যারা একদমই নতুন, কারণ কিছু জিনিস একদম বেসিক জিনিস রেখেছি। দুই ভাগে আজকে সেশন আলোচনা হবে, একটা হচ্ছে বেসিক বিষয় এবং আমাদের বর্তমানে আমাদের দেশে কি কি পাওয়া যায় সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আচ্ছা, তার আগে প্রথমে আমাদের জানা দরকার, এই যে আমরা পিজিআর এর কথা বলছি, তো পিজিআর আসলে জিনিসটা কি।
ভাই যে আমরা ভিটামিনের কথা বলি, তো এটা আসলে এমন কি জিনিস, হ্যাঁ, বা এটা আসলে কেন দেওয়া হয়, কি আসলে কাজ আসলে। আসলে যদি আমরা এক কথায় বলি, এটা এক ধরনের হরমোন বা এক ধরনের নিয়ন্ত্রক, যেটা কি করে গাছকে নিয়ন্ত্রণ করে। সে বাড়বে নাকি ছোট হবে, ফুল দিবে কি ফুল দেবে না, ফল দিবে কি ফল দিবে না। তার মানে এই যে আমরা এত কিছু গাছ লাগাচ্ছি, বড় হচ্ছে, ফুল দিচ্ছে, ফল দিচ্ছে, এগুলোর সাথে সম্পর্ক হচ্ছে এই পিজিয়া। মানে যখন পিজাটা কাজ করবে তখনই কিন্তু আমরা মূল যে বিষয়গুলো আমরা দেখতেছি সেগুলো কিন্তু পাবো। যদি কোনো কারণে পিজার কাজ না করে, যেমন আপনারা যদি সহজ ভাষায় বলি, আমাদের যে ভিটামিন কিন্তু খুব কম পরিমাণে লাগে, তাই না? ভিটামিন এ, ভিটামিন বি আছে, ভিটামিন সি আছে। যদি একটু যদি ঘাটতি দেখা যায় তাহলে কি হয়ে যায়? এর অভাব দেখা দেয়, বি এর অভাব দেখা দেয়। যেমন আমরা তো সবাই জানি আমাদের যে মানুষের যে সমস্যাগুলো দেখা দেয়, তো এরকম গাছের ক্ষেত্রে কিন্তু সমস্যা দেখা যায়। আর ফুল বড় হয় না, সরি ফুল হয় না ঠিক মতো, ফল বড় হয় না, ফুল ঝরে যায়। আপনারা যারা মাঠ পর্যায়ে আছেন তারা কিন্তু দেখেন যে আপনারা বিভিন্ন ধরনের স্প্রে করতেছেন, ফুল ধরে যাচ্ছে, ফুল টিকতেছে না, ফল টিকতেছে না। এই সমস্যা কিন্তু এখন অনেক দেখা যাচ্ছে, কারণ কি আবহাওয়ার অনেক বেশি পরিবর্তন। আচ্ছা, তাহলে এই যে আমরা যেটা বলছিলাম যে পিজিআর কি এক ধরনের নিয়ন্ত্রক বা উপাদান, যা উদ্ভিদের বৃদ্ধি এবং শারীরবৃত্তীয় কাজ এগুলো নিয়ন্ত্রণ করে। শারীরবৃত্তীয় কাজ বলতে যেটা আমি একটু আগে বলছিলাম, যে উদ্ভিদের যে বৃদ্ধি হয়, ফুল ফলের যে কাজগুলো রয়েছে, এবং ভিতরের যে কাজ, একটা আমরা তো বাইরে জিনিস দেখি, কিন্তু এই যে শারীরবৃত্তীয় যে ফাংশন গুলো রয়েছে, যে কাজগুলো রয়েছে, সেগুলো কিন্তু নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই পিজিআর। এই পিজিআরটা কিন্তু অটোমেটিক ভাবেই গাছের মধ্যে তৈরি হয়, এবং মানুষের দেহে যেমন ভিটামিনের খুব কম পরিমাণে প্রয়োজন হয়, ঠিক একই রকম ভাবে আপনার হচ্ছে গাছেও খুব কম পরিমাণে এটা প্রয়োজন হয়। একটা জিনিস, এটা কিন্তু কোনো পুষ্টি উপাদান না, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা যেরকম পুষ্টি উপাদানের কথা বলি, পুষ্টি উপাদান আর পিজিআর দুই রকম জিনিস। পুষ্টি উপাদান তাদেরকেই বলি আমরা যেগুলো খাদ্য হিসেবে গাছ গ্রহণ করে। যেমন গাছের পুষ্টি উপাদান হচ্ছে 16টা কমপক্ষে, হ্যাঁ, 16টা খাদ্য উপাদান আছে। যেমন আমরা ইউরিয়া সার দিই, পটাশ সার, টিএসপি সার দেই, ম্যাগনেসিয়াম সার দেই, জিঙ্ক সার দেই, সালফার দেই, আয়রন, তারপর আরো যেগুলো রয়েছে, এইগুলো কিন্তু পুষ্টি উপাদান। আজকে যে আলোচনাটা করছি এটা কিন্তু পুষ্টি উপাদান না, এটা হচ্ছে এক ধরনের কেমিক্যাল বা রাসায়নিক উপাদান। কেমিক্যাল যদি আমরা যদি বলি, কেমিক্যাল বলা হয়। আর এটা মূলত হচ্ছে কাজ করে একদম গাছের ভিতরে, যেটা আমরা বলি কোষ। আমাদের যে দেহ বা গাছের যে একই জিনিস, এদের কিন্তু ছোট ছোট উপাদান মিলে একটা অংশ তৈরি হয়। ওইটা যদি ভিতরে আমরা যাই সেটাকে বলা হয় টিস্যু বা কোষ। এই জিনিসগুলো কিন্তু তৈরি হয় পিজারের মাধ্যমে। তো যারা একদমই নতুন বা যারা মাঠ পর্যায়ে আছে, অনেকের জন্য হয়তো এই টার্ম বিষয়গুলো বুঝতে একটু কঠিন লাগতে পারে, এগুলো মুখস্থ কোনো প্রয়োজন নাই। আপনাদের জাস্ট বোঝার জন্য আমি কিছু জিনিসগুলো শুরুতে রাখছি, বেসিক জিনিসগুলো, যে আপনাদের একটা ধারণা হয় যে এই যে আমরা পিজন এত কথা বলি, এত আলোচনা হচ্ছে, সেই জিনিসটা কি, হ্যাঁ, একটা ধারণা নেওয়ার জন্য। আচ্ছা, তাহলে আমরা যদি একটু ভিতরে যাই আর একটু, এই যে পিজার আমরা এতটুকু ধারণা পেলাম যে পিজার হচ্ছে এক ধরনের হরমোন যা গাছকে নিয়ন্ত্রণ করে, হ্যাঁ, যেটা গাছের বৃদ্ধিও নিয়ন্ত্রণ করতে পারে, ফুল ফলের সাথেও সম্পর্কযুক্ত। এটা কোনো পুষ্টি উপাদান না, এক ধরনের কেমিক্যাল। এখন আমরা যদি দেখি, দেখা যায় অনেক ধরনের হরমোন আছে, অনেক ধরনের হরমোন, হ্যাঁ, মানুষের কিন্তু হরমোনের কারণে দেখেন আমরা ছোট থেকে বড় হচ্ছি, আমাদের বিভিন্ন শারীরিক ভাবে পরিবর্তন আসছে হরমোনের কারণে, কিন্তু ঠিক গাছের কিন্তু একই রকম। এখানেও দেখবেন আপনার হরমোনের কারণে বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা যেগুলো অলরেডি বলেছি আমি, প্রধান প্রধান যে বিষয়গুলো রয়েছে। এখন আমরা কি ধরনের হরমোন আমরা দেখি, আসলে কি কি হরমোন আসলে আছে? অনেক ধরনের হরমোন আছে, তার মধ্যে বিশেষ করে যে হরমোনগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তার মধ্যে অন্যতম রয়েছে, এখানে আমি 7 ধরনের হরমোন লিখেছি। তার মধ্যে রয়েছে অক্সিন, সাইটোকাইনিন, জিব্রেলিক অ্যাসিড, অ্যাবসিসিক অ্যাসিড, ইথিলিন, ব্রাসিনোস্টেরয়েড, স্টিগোলেকটন। এই যে আমি 7 ধরনের রয়েছে, আরো রয়েছে। এইগুলো কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে হচ্ছে আপনার হচ্ছে পিজিআর হিসেবে। এখানে আমি আরো নাম রেখেছি, দেখবেন আরো যদি একটা নাম আছে, যেমন নাইট্রিক অ্যাসিড নামটা এখানে লেখা ছিল না, এটাও কিন্তু একটা পিজিআর হিসেবে কাজ করে। স্যালিসাইলিক অ্যাসিড আছে, হ্যাঁ, আর বাকিগুলো আমি নাম বলেছি। এগুলো হচ্ছে আমাদের পিজিআর। এখন আমরা এই যে নামগুলো বললাম, সেগুলো আসলে কিভাবে কাজ করে এগুলো সম্পর্কে আমরা মোটামুটি ধারণা একটা নেওয়ার চেষ্টা করবো আজকে। তো প্রথমে যে জিনিসটা রয়েছে আপনার অক্সিজেনের কথা, তার আগে আমি একটা জিনিস আপনার ধারণা দেই। এই যে এক একটা হরমোন কিন্তু এক এক ধরনের কাজ করে, হ্যাঁ। তো আপনারা কিন্তু দেখবেন গাছের যেহেতু এক এক ধরনের কাজ রয়েছে, তার মধ্যে আসলে কোন ধরনের কাজ এরা করে এটা ধারণা দরকার, ঠিক কিনা? তো সেই ক্ষেত্রে হচ্ছে দেখেন, এখানে একটু যদি আমি খেয়াল করেন, যদি ইংলিশে নাম আছে, যারা ইংরেজিতে বুঝতে অসুবিধাতে কোনো সমস্যা নাই, জাস্ট আমার কথা একটু শোনার চেষ্টা করেন, তাহলে হয়ে যাবে। এটা জাস্ট অপশনাল হিসেবে রাখছি,
যে আমরা তিনটা নাম বলছি, অনেকগুলো নাম বলছি, 7টা নাম বলছি যে প্রধান উপাদান, তার মধ্যে 3টা জিনিস হচ্ছে যেটাকে বলা হয় গাছের বৃদ্ধি ঘটায়, অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিন। এদেরকে বলা হয় প্ল্যান্ট গ্রোথ প্রমোটার, মানে এরা কি করবে, গাছের বৃদ্ধিটাকে বাড়াবে। হ্যাঁ, এদেরকে বলা হয়। আর এছাড়া আমার নাম আরো ছিল এখানে ইথিলিন এবং অ্যাবসিসিক অ্যাসিড, এরা কিন্তু গাছের গ্রোথটাকে থামায়া দেয়। তার মানে দেখেন, যাদেরকে আমরা হরমোন বলতেছি এর মধ্যে কোনোটা গাছের বৃদ্ধি বাড়াই দিচ্ছে আর কোনটা গাছের বৃদ্ধি কমায়ও দিচ্ছে। কিন্তু তার মানে মাথায় রাখতে হবে আপনি কোন গাছে কোনটা দিবেন। আজকের ক্লাসে এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়, যে আমরা কিন্তু কি করি, হরমোন প্রয়োগ করি। আমরা যারা বিশেষ করে মাঠ পর্যায়ে আছি, এখন যেহেতু আপনারা সবাই বেশিরভাগ এখানে শিক্ষিত মানুষ, আপনারা হয়তো অনেক সচেতন মানুষ এবং অনেক পরিমাণ ডাইনামিক, আপনারা অনেক জিনিস খেয়াল করেন, পড়ে দেখাশোনা দেখে তারপরে দেন। কিন্তু অনেকে আছে মাঠ পর্যায়ে যারা অশিক্ষিত এবং এই জিনিসগুলো জানে না। আমি আজকে যদি ঘটনা একটু শেয়ার করি, মাঝে মাঝে আসলে অবগত শেয়ার করার চেষ্টা করি ক্লাসের মাঝে। আমি আজকে আসার সময় দেখলাম, যেটা হয়তো আপনারা অনেকে দেখেছেন, যে ধানের জমি আগাছানাশক দিয়ে পুড়ে ফেলছে, একদম নষ্ট হয়ে গেছে, কিন্তু সে কোনো খেয়াল করে না আসলে ধানের এটার জন্য উপযুক্ত কিনা। আমি কালকে আবার সকালে দেখতেছিলাম যে সে হচ্ছে ধান গাছে স্প্রে করতে যাচ্ছে, 4টা-5টা কীটনাশক একবার নিয়ে যাচ্ছে। আমি খেয়াল করলাম যে কি কি আছে, দেখলাম সেখানে আছে হচ্ছে আপনার নাইট্রো দিছে, হ্যাঁ, নাম ধরেই বলতে চাচ্ছিল, তারপরে কামরুনিজিম আছে, তারপরে হচ্ছে যে আপনার এমিস্টার টব আছে, তার পরবর্তীতে দেখলাম কি একটা কীটনাশক আছে। তার মানে সে 3 ধরনের ছত্রাকনাশক যুক্ত রাখছে, এটা কীটনাশক রাখছে। আমি দেখলাম যে 2-3টা ছত্রাকনাশকের দরকারই নাই, কারণ ছত্রাকনাশক আমি অলরেডি দিচ্ছি। কিন্তু কৃষক ভাইরা জিনিসটা বুঝতেছে না, তারা দোকানের কাছে যাচ্ছে, তারা ধরাই দিচ্ছে এবং স্প্রে করতেছে। এখানে যেহেতু কীটনাশক দোকানদার ভাইরা আছেন, আপনাদের উদ্দেশ্যে জিনিসটা বলা এই কারণে যে আপনাদের মাধ্যমে যাতে কৃষক ভাইরা উপকৃত হয়, কারণ আপনারা ভুল জিনিস যাতে ধরায় না দেন, এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। এই কারণে এই জিনিসটা বলা। তো যেটা আমি বলছিলাম যে আমরা আসলে অনেক সময় বুঝতে পারি না, বা ধরায় দিয়ে ঠিক আছে কাজ করবে ভালো দিচ্ছি, হিতে কিন্তু বিপরীত হতে পারে, সেটা কিন্তু মূল উদ্দেশ্য বলা। এই জন্য আমি যারা বলতেছিলাম যে অক্সিন, জিবরেলিন এবং সাইটোকাইনিন, এই যে 3টা নাম আমি বলছি, নামগুলো অনেকের জন্য কঠিন, নামগুলো মুখস্থ রাখার কোনো দরকার নাই, জাস্ট একটু শুনে রাখেন বোঝার জন্য জাস্ট। এগুলো গাছের বৃদ্ধি ঘটায়, কিন্তু ইথিলিন এবং অ্যাবসিসিক অ্যাসিড এরা কি করে, গাছের বৃদ্ধি থামায়া দেয়। এটা হচ্ছে বোঝার বিষয়। আচ্ছা, তাহলে এইবার আমি যে নামগুলো বলছিলাম আর একটু ভিতরে আপনাদের যাওয়ার চেষ্টা করি। হ্যাঁ, যদি এগুলো নিয়ে অনেক আলোচনা আছে, একটা বিষয় নিয়ে আলোচনা করলে আজকে সারা রাত চলে যেতে পারে, এরকম বিষয় আছে এই জিনিসগুলো, যতটুকু আমাদের না জানলেই নয়, সেই জিনিসগুলো আমি আজকে আলোচনায় রেখেছি। এই যে অক্সিন একটা হরমোন, এই হরমোনটা মূলত কাজ হচ্ছে কি বলেছি, গাছের বৃদ্ধি ঘটানোর জন্য কাজ করে। আর এটা কিন্তু গাছ, যেটা বলছিলাম, এই হরমোন গুলো কিন্তু গাছে আগে থেকেই থাকে। হ্যাঁ, যেটা কোথায় থাকে অক্সিনটা, যদি আমি অক্সিনের কথা বলি, অক্সিনটা থাকে কচি ডগা, ফল, পাতা, শিকড়ের আগায়, যে আগার যে অংশগুলো আছে সেখানে থাকে অক্সিন। এই অক্সিনের কারণে কি হয়, গাছের আগা বাড়ে, ফল বড় হয়, পাতা গজায়, শিকড় বৃদ্ধি পায়। তার মানে গুরুত্বপূর্ণ একটা অংশ হচ্ছে, গুরুত্বপূর্ণ একটা হরমোন হচ্ছে আমাদের অক্সিন। তো এখন এই যে অক্সিনের কথা বললাম, তো আমরা কিন্তু বাজারে যে স্প্রে করি কিন্তু অক্সিন হিসেবে পাই না, আমরা অন্য নামে পাই। এই জন্য আমি কিন্তু ধারণাটাকে ক্লিয়ার করতেছি যে এখন এই যে হরমোন, এই হরমোনের অনেক ধরনের আবার প্রকার আছে, এই অক্সিনেরই অনেক ধরনের ভ্যারাইটি আছে। হ্যাঁ, যেটা এর মধ্যে ক্যাটাগরি আছে। এই জন্য আমরা দেখবেন বাজারে আমরা বিভিন্ন ধরনের হরমোন আমরা দেখি। তার মধ্যে আমি একটু দেখাই আপনাদের, যে হরমোনটা 2 ভাবে থাকে, এটা প্রাকৃতিক ভাবে তৈরি হতে পারে আর কৃত্রিম ভাবে এই অক্সিজেনটা তৈরি করা যায়। এখন প্রাকৃতিক আবার অক্সিজেন কোনগুলো, যেমন এর জন্য কিছু নাম আমি এটা লিখছি। ইন্ডুল অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে IAA বলা হয়, তারপর ফেনল অ্যাসিটিক অ্যাসিড, ইন্ডুল বিউটারিক অ্যাসিড IBA বলা হয়, 4-ক্লোরো ইন্ডুল অ্যাসিটিক অ্যাসিড। হ্যাঁ, তো এই নামগুলো আমি বললাম, হ্যাঁ, এইগুলো হচ্ছে যে প্রাকৃতিক অক্সিজেন, তার মানে এটা কি প্রাকৃতিক ভাবেই তৈরি হয়। এছাড়া কৃত্রিম অক্সিজেনও আছে, যেগুলো তৈরি করা যায়, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা ব্যবহার করি, আপনারা সামনে এটা পাবেন, মাঠ পর্যায়ে যেটা ব্যবহার করা হচ্ছে, যেটাকে বলা হয় NAA। এছাড়া আরো আছে 2-মিথক্সি-3,6 বেনজোইক অ্যাসিটিক অ্যাসিড, 2,4-ডাইক্লোরো ফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড, যেটাকে আমরা সংক্ষেপে বলি 2,4-D, এটা আগাছানাশক হিসেবেও ব্যবহার করা হয়। তো এই যে নামগুলো বললাম, এটা তো কঠিন নাম। হ্যাঁ, এই জন্য আমি আমার এটার মধ্যে যেটা আলোচনা আপনাদের দরকার হতে পারে, সেটা হচ্ছে আপনারা যেমন দেখবেন বাজারে 2টা জিনিস পাবেন এখান থেকে, অক্সিজেনের 2টা জিনিস বাজারে পাওয়া যায়, বিশেষ করে যেটা বেশি পাওয়া যায়, আরো বেশি পাওয়া যেতে পারে, তবে 2টা সবচেয়ে বেশি জনপ্রিয়। একটা হচ্ছে 4-CPA। 4-CPA আপনার নাম দেখবেন, হ্যাঁ, লেখা আছে, খুবই বেশি এখন চলতেছে 4-CPA। আসলে 4-CPA মানে কি, 4-ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। এখানে আছে 4-ক্লোরো
ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড, আর ওইটা হচ্ছে 4-chloro-4-CP, ক্লোরোফেনক্সি অ্যাসিটিক অ্যাসিড। তবে এটা কিন্তু এক ধরনের অক্সিজেনের একটা পার্ট, হ্যাঁ, অক্সিজেনের মতো কাজ করে ওই 4-CPA। আর আবার আপনি আবার পাবেন NaA, এটা কিন্তু পাওয়া যায়, ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড। কারণ আমি যে শুরুতে বলেছি আমাদের যে ফল, পাতা, ডগা, গাছের বৃদ্ধির দরকার হয়, তো তার মানে কি এই অক্সিজেনের উপাদানগুলোকে আলাদা করে বা একটা ক্যাটাগরিকে নিয়ে বাজারে সেটাকে নিয়ে আসা হচ্ছে, আমরা সেটা স্প্রে করতেছি দ্রুত ফল পাওয়ার জন্য, দ্রুত বৃদ্ধি পাওয়ার জন্য। তার মানে আমরা এতটুকু ধারণা পেলাম যে আসলে আমরা বাজারে কি আমরা যে ব্যবহার করি সেটা কোন ধরনের হরমোন, সেটা হচ্ছে অক্সিন হরমোন। যেগুলো ব্যবহার করি সবগুলো না, তার মধ্যে দুইটা জিনিসের নাম আমি বলছি, একটা হচ্ছে NaA, যেটাকে আমরা বলতেছি ন্যাপথালিন অ্যাসিটিক অ্যাসিড, আর একটা হচ্ছে 4-CPA, সেটা কিন্তু অক্সিনের মতোই একটা ক্যাটাগরি। আচ্ছা, এই অক্সিজেন শুধু বৃদ্ধি করে বিষয়টা এরকম কিন্তু না, স্পেসিফিক কিছু স্পেশাল ক্যারেক্টার, বিশেষ বৈশিষ্ট্য আছে। তার মধ্যে কি কি, যেমন একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে পার্থেনোগ্রাফিক। অনেকে হয়তো যারা স্টুডেন্ট বা শিক্ষার্থী ভাই বোনেরা আছে তারা জানেন, যেটাকে আমরা বাংলায় বলি বীজহীন ফল। তো আপনারা কিন্তু এখন দেখতেছেন বীজহীন ফল আসতেছে। এই বীজহীন যদি ফল তৈরি করতে চায় সেক্ষেত্রে কিন্তু অক্সিজেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয়। তার মানে আপনার অক্সিজেনের ভূমিকা দরকার হবে, অক্সিজেন ছাড়া কিন্তু এটা মানে বলা যায় অনেকটাই কঠিন। তার মানে আমরা যদি অক্সিজেনটা প্রয়োগ করতে পারি, হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু এটা বীজহীন ফল প্রয়োগ করা সম্ভব হতে পারে। কারণ কি, এই অক্সিজেনের কারণে নিষেকচারে ফল তৈরি হয়, এবং এই যে স্ত্রী হবে না পুরুষ ফুল বের হবে, এটার জন্য কিন্তু এই অক্সিজেন ভূমিকা রাখে। শুধু হঠাৎ করে আসবে ওই পুরুষ ফুল, হঠাৎ করে স্ত্রী ফুল আসবে এরকম কিন্তু না। দেখবেন কোন সময় দেখবেন গাছে যে পুরুষ ফুলই হচ্ছে আবার স্ত্রী ফুলে আসতেছে। এই কারণ কি, এটার পিছনে কিন্তু অক্সিজেনের একটা ভূমিকা আছে। পুরুষ এবং স্ত্রী ফুলের ক্ষেত্রে ভূমিকা রাখে এই অক্সিজেন। এবং শিকড়ের যে বৃদ্ধিটা, আমি যে বলেছিলাম যে শিকড়ে আগায় থাকে অক্সিজেন, শিকড়ের বৃদ্ধির ক্ষেত্রে কিন্তু কাজ করে এই অক্সিজেন। আমি সামনে এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। সো এগুলো কঠিন কিছু না। সো আমার এই পার্ট থেকে গুরুত্বপূর্ণ বিষয় জানা দরকার, যেটা আমি বলেছি যে একটা হচ্ছে 4-CPA, এটা অক্সিজেনের একটা অংশ, অক্সিজেনের একটা মতো। আর দ্বিতীয়ত হচ্ছে যে NaA, এই দুটো জিনিস মনে রাখেন, এটা হচ্ছে অক্সিজেনের অংশ। আর এগুলো কাজটি কি, যে এটা আমাদের বৃদ্ধি করে, যেহেতু গাছ, ফুল, ফল, পাতা সবকিছু, এবং বীজের ক্ষেত্রে এবং পুরুষটি ফুলের ক্ষেত্রে ভূমিকা রাখে। এতটুকু মনে রাখতে পারেন আপনারা, তাহলে আপনার পরবর্তী আলোচনার ক্ষেত্রে আপনাদের সেটা কাজে লাগবে। আচ্ছা, এই যে আমি বলতেছিলাম এটা গুরুত্বপূর্ণ বিষয়, বিশেষ করে টমেটো চাষের ক্ষেত্রে এই জিনিসটা অনেকে ব্যবহার করেন। আমি দুইজন চাষে চিনি যারা আপনারা এটা ব্যবহার করেন, এবং ভিডিও আমি দেখছি আপনাদের এরকম, আমি আর নাম না বললাম না, আপনারা জানেন যার কথা বলতেছি। বা যারা অনেকে হয়তো দেখেছেন, শুধু তাই আপনাদের অনেকে বাইরে থাকতে পারে, আপনারা অনেকে দেখেছেন যে টমেটোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ, গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে ফুল ঝরে দেওয়া। এই জন্য দেখবেন যে আমরা যদি ফুলের মধ্যে স্প্রে করি, পরবর্তীতে ফুলটা টিকে যায় এবং একটা ফুলও কিন্তু ঝরে না, এরকম একটা বিষয় কিন্তু আমরা দেখি। এটার ঘটনাটা আসলে কোথায়? এইটা ঘটনাটা হচ্ছে মূলত অক্সিজেন, মূলত হচ্ছে অক্সিজেন। অক্সিজেন কি করে, এই পার্থেনোকার্বে যারা নিষেক ছাড়াই, আমরা তো জানি পরাগায়ন দরকার হয়, হ্যাঁ, এটা ফুল থেকে ফল হওয়ার জন্য কি তৈরি হয়, দরকার হয় পরাগায়ন। তো পরাগায়ন ছাড়াই যে ফল হতে পারে সেটার জন্য ভূমিকা রাখে এই অক্সিজেন, যেটাকে বলা হয় পার্থেনোকার্বিক। হ্যাঁ, কি তৈরি করে, যে সে বিসি ছাড়াই আপনার হচ্ছে ফল তৈরি হতে সাহায্য করে, যেখানে কোনো পরাগায়নের দরকার হয় না। একটা ছবি দেখানো হয়েছে যে টমেটোর ফুল যদি এখানে পরাগায়ন হয় নাই, যদি আপনার অক্সিজেন ছাড়া অতিরিক্ত প্রয়োগ না করা হয়, পরাগায়ন ছাড়া কিন্তু সেই ফুলটা ঝরে যাবে। এই জন্য দেখবে অনেক সময় ফুল ঝরে যায়, তার কারণটা কি, সে পরাগায়ন হচ্ছে না। কিন্তু আপনি যদি সেখানে অক্সিজেন প্রয়োগ করতে পারেন তাহলে কি হবে দেখা যাচ্ছে। কিন্তু গবেষণার ছবি আমি এখানে নিয়ে আসছি, হ্যাঁ, আমার আপনাদের বোঝার সুবিধার্থের জন্য, নিজেদের মতো বানানোর সুযোগ নাই, হ্যাঁ, এটা গবেষণার একটা অংশ দেখানো হয়েছে। যে সেখানে কি করা হয়েছে, যে ফুল অক্সিজেন প্রয়োগ করা হয়েছে, সেখান থেকে দেখেন এই ফল তৈরি হয়ে গেছে, হ্যাঁ, সুন্দর ফল তৈরি হয়ে গেছে। এটাই হচ্ছে একদম পার্থক্য। তার মানে কি, অক্সিজেন প্রয়োগ করে কি করা যায়, যে ফুল থেকে ফলে কনভার্ট, ফলে তৈরি করা যায়। তার মানে আসলে কি তৈরি করা বিষয় এরকম না, সে ফল তৈরি করার জন্য মানে এটাকে কি করে, যেটাকে বলা হয় স্টিমুলেট করা, তাকে বাধ্য করে অনেকটা, এরকম আমরা যদি বলি, যাতে সে ফল তৈরি হয়। এটা হচ্ছে মূলত বিষয়। যেহেতু অনেক আসলে অনেক শ্রেণীর মানুষ আছেন, সেজন্য আমি সহজ ভাষা বলার চেষ্টা করতেছি। অনেকে যেন হয়তো বলতে পারেন এরকম না, সাইন্টিফিক বিষয়ে এরকম, সাইন্টিফিক বিষয় এখানে নিয়ে আসতেছি না, আমি জাস্ট সহজভাবে বলার জন্য অনেক জিনিস হয়তো বলতেছি সাইন্টিফিক না মিলতে পারে, বাট সাইন্টিফিক বিষয়টাই বেসিক, ওইটাকে ধরে আমি বলার চেষ্টা করতেছি আপনাদের বোঝার সুবিধার্থে আর কি। আচ্ছা, তাহলে আমরা অক্সিজেন সম্পর্কে এটা আমরা দেখলাম যে এটা কিন্তু ফুল থেকে ফল তৈরি করার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং গাছের বৃদ্ধির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই অক্সিজেন। অক্সিজেনের মধ্যে আমরা কোনটা প্রয়োগ করতেছি বাজারে, 4-CPA এবং NaA। আচ্ছা, অক্সিজেন সম্পর্কে গেল। এরপর আমি যদি জিব্রেলিক অ্যাসিডে আসি,
এখন জিবরেলিক অ্যাসিডে কিন্তু আমি প্রথমে বলছিলাম তিনটা জিনিস আমি দেখাইছিলাম, অক্সিন, জিবরেলিক অ্যাসিড এবং সাইটোকাইনিন। এই তিনটা জিনিস কি করে? গাছের বৃদ্ধির সাথে কাজ করে। এই জন্য অক্সিনের সাথে এই জিবরেলিক অ্যাসিড কাজের মিল আছে। আপনারা কিন্তু জিবরেলিক অ্যাসিডের সাথে সবাই পরিচিত হওয়ার কথা যারা কৃষি মাঠ পর্যায়ে আছেন, কারণ কি আমরা জিবরেলিক অ্যাসিডের ট্যাবলেট ব্যবহার করি, প্রচুর পরিমাণে ব্যবহার করি। আলুর ক্ষেত্রে তো কথাই নাই। আমরা গতবার দেখতেছিলাম গত সিজনে আর কি, আলু একটা এত বড় বড় হয়ে গেছে, সেটা চেহারা আলুর মতো নাই, সেটা আলুর এক একটা পার্ট বের হয়ে গেছে। তার কারণ কি, এত যখন এটা বেশি পরিমাণ ব্যবহার হয়ে যাবে তখন কিন্তু এটা হিতে বিপরীত হতে পারে। এই জন্য পিজিআর যেমন ভালো তেমন খারাপ। আমার সময় দেখা গেছে, আমরা ছবি শেয়ার করছিলাম, দেখছিলাম যে গাছ স্প্রে বেশি করার কারণে গাছ অতিরিক্ত বড় হয়ে গেছে। তখন কিন্তু গাছ যদি বেশি বড় হয়ে যায় তখন কিন্তু আবার আপনার ফল পেতে দেরি হয়ে যাবে। এই জন্য কিন্তু ভালো এবং খারাপ দিক দুটোই মাথায় রাখতে হবে। এই জন্য এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম এইটা অক্সিজেনের মতো গাছের অলরেডি আগে থেকে থাকে। কোথায় থাকে? আগায়, পাতায়, ফলে, শিকড়ে এগুলো থাকে। এই জিবরেলিক অ্যাসিডের যেটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য সেটা হচ্ছে গিটের দৈর্ঘ্য বৃদ্ধি। আমরা যেমন দেখি যে গিট তৈরি হয়, তাই না? যেমন বিশেষ করে আমরা যদি বিভিন্ন গাছের মধ্যে দেখি কি গিট তৈরি হয়, অনেক গাছের গিট হয় না। যেমন আমি যদি কথা শশা গাছের কথা বলি, শশা গাছের কিন্তু কি হয়? গিট তৈরি হয়, একটু পরপর গিট। অথবা আপনি যদি হচ্ছে ধান গাছের কথা বলেন, ধানের মধ্যে গিট তৈরি হয়, তাই না? একটু পরপর গিট তৈরি হয়। তারপর সব মোট অনেক ফসলে আছে গিট তৈরি হয়। তো এই যে এই গিটের দৈর্ঘ্যটা বাড়ায় দেয়, হ্যাঁ, জিবরেলিক অ্যাসিড। এছাড়া ফল যে তৈরি হচ্ছে এক্ষেত্রে কিন্তু ভূমিকা রাখে জিবরেলিক অ্যাসিড। এবং যে বীজ, এই জন্য বলা হয় বীজ অঙ্কুরোদ্গম করাইতে কিন্তু অনেকে জিবরেলিক অ্যাসিড ব্যবহার করে। কারণ কি? জিবরেলিক অ্যাসিড বীজটাকে অঙ্কুরোদ্গমে তাড়াতাড়ি হতে সাহায্য করে। এছাড়া ফুল আসা, তারপরে যেটা পার্থেনিকার্বিক ফলের কথা বললাম যে বীজহীন ফল, নিষেক ছাড়া এই ফল তৈরি হয়, এক্ষেত্রে কিন্তু অক্সিজেনের মতো জিবরেলিক অ্যাসিডের কাজের মিল আছে, সেক্ষেত্রে তারা সাহায্য রাখে। আমার এখানে যেটা গুরুত্বপূর্ণ জিবরেলিক অ্যাসিড, এটা স্পেসিফিক ভাবে যদি আমি বলি, যেটা নির্দিষ্ট বৈশিষ্ট্য, সেটা হচ্ছে গিটের বৃদ্ধির ক্ষেত্রে এবং ফল উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, এবং গাছের বৃদ্ধির ক্ষেত্রে, বিশেষ করে অতিরিক্ত বৃদ্ধির ক্ষেত্রে, হ্যাঁ, ভূমিকা রাখে জিবরেলিক অ্যাসিড। এই জন্য এখন আমরা কি করি? আমরা যেহেতু এখন আগে একটা সময় এত কিছু ছিল না, আমাদের মাটির উর্বর ছিল, আমরা স্প্রে করতাম, সার দিতাম, ফল খুব ভালো হতো। আমরা এখন একটা অনেকটা হয়ে গেছে ফাস্ট, অতিরিক্ত দ্রুত সবকিছু চাই, আমাদের অতিরিক্ত দ্রুত সবকিছু দরকার। আমরা এই হরমোন কেন প্রয়োগ করতেছি? মূলত কিন্তু একটা জিনিস, আমাদের গাছের বৃদ্ধিটা ব্যাহত হচ্ছে, এটা একটা কারণ দিচ্ছে। অথবা আরেকটা কারণ হচ্ছে যে আমরা দ্রুত চাই, 40 দিনের গাছে আমরা চাই 30 দিনে ফল আনতে। ওই কি উপায় কি? যেহেতু এই জিনিসটা সাহায্য করে, আমরা যদি ওই জায়গায় অতিরিক্ত একটু বাড়াই দিতে পারি, তাহলে অবশ্যই সেটা কি হয়ে যাবে? তাড়াতাড়ি আসবে। যেন আমরা অনেক মোটা মানুষ কি হয়, মোটা হওয়ার ওষুধ খাই। তার মানে কি? স্বাভাবিকভাবে মোটা হচ্ছে না, তাকে আমরা যদি ওষুধ খাইয়ে মোটা করি। এর সাথে উদাহরণ দিলাম এই কেন, বোঝার সুবিধার্থে, যে আমরা গাছে এগুলো অতিরিক্ত আগে গাছে এগুলো থাকেই, কিন্তু আমরা দ্রুত সময়ে সেটা পাওয়ার জন্য এগুলো আমরা প্রয়োগ করতেছি। এই জন্য এই জিনিসটা মাথায় রাখতে হবে, কোন গাছে আপনি দিতে পারবেন, কোন গাছে আপনি দিতে পারবেন না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, এর নেগেটিভ দিকও আছে। আচ্ছা, আমরা তাহলে দেখলাম অক্সিজেন, দেখলাম জিবরেলিক অ্যাসিড আলোচনা করলাম। এখানে দুটো জিনিস গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেটা আমি রাখছি, এটাও একটা পার্ট। সেটা হচ্ছে কি, জিবরেলিক অ্যাসিড GA3 নামে বেশিরভাগ পরিচিত। হ্যাঁ, আর মূলত হচ্ছে যে এটা গাছের শিকড় এবং আগার ক্ষেত্রে বেশি ভূমিকা রাখে, যেটা আমরা আগেই বলছি। আর একটা জিনিস হচ্ছে যে যেটা আমরা রাখছি এখানে, যে আমাদের গাছটাকে যদি অতিরিক্ত বৃদ্ধি দরকার হয়, এটার জন্য ভূমিকা রাখে জিবরেলিক অ্যাসিড। এবং আমাদের যদি বীজের জার্মিনেশন দরকার হয়, অঙ্কুরোদ্গম দরকার হয়, বীজ আপনি কি করেন, অনেক সময় আমরা বীজ ভিজিয়ে রাখি, বীজ অঙ্কুরোদ্গম হয় না, সেক্ষেত্রে আপনি যদি একটু পরিমাণে জিবরেলিক অ্যাসিড দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু আপনার খুব ভালো পরিমাণে এই বীজ গজায় যাবে। কারণ এই জিবরেলিক অ্যাসিড কাজই হচ্ছে যে এই বীজের অঙ্কুরোদ্গম করানো। আচ্ছা, তাহলে আমি যে জিনিসটা বলার একটু জিনিস আরেকবার একটু বলি, কারণ যেহেতু অনেকের কাছে একটা নতুন বিষয়, যে আমাদের হরমোন গুলো আমরা গাছ কেন প্রয়োগ করি? আমাদের একটা জিনিস আগে থেকে আছে, সেখানে একটু বাড়াই দিই, যাতে আমরা জিনিসটা আরো ভালো হয়, আরো বেশি পরিমাণে পাই, ফলন ভালো হওয়া, গাছের বৃদ্ধি ভালো হওয়া, বা গাছটা বৃদ্ধি পাচ্ছে না, আবহাওয়াটা ঠিকঠাক মানে মানা নিতে পারতেছে না, সেই অবস্থায় কিন্তু আমরা এই হরমোন গুলো প্রয়োগ করি, যাতে আমরা দ্রুত সময়ে বা গাছের বৃদ্ধিটা আরো বাড়ানো যায়। আচ্ছা, আরো কিছু আমরা হরমোনের কাজগুলো আমরা দেখি, যেমন এখানে আছে সাইটোকাইনিন। হ্যাঁ, সাইটোকাইনিনের কাজ কি করে? ফুলের সংখ্যা বাড়ায়, কোষের বিভাজন বাড়ায়, এই যেটা হচ্ছে মূল কাজ। এর ছাড়াও কিন্তু অনেক কাজ আছে, সবকিছু জানা সম্ভব না এবং দরকারও নাই। সেজন্য আমি আপনাদের জন্য যেটা মাত্র দরকার হতে পারে, ধারণা থাকা দরকার হতে পারে, সেই জিনিসগুলো আমি বলে যাচ্ছি। এছাড়া হচ্ছে ইথিলিন, আপনার এটার সাথে অনেকেই পরিচিত, কারণ ফল পাকানোর ক্ষেত্রে এটা খুব ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলি ইথুফেন। হ্যাঁ, এটা সাধারণত শুধু ফল পাকানো না, এটা ফুল আনার ক্ষেত্রে কিন্তু কাজ করে। আর এই জিনিস হচ্ছে একটা দিনের 2 রকম কাজ কিভাবে করে, এটা নির্ভর করে তার ঘনমাত্রার উপরে।
সেটা আসলে কি পরিমাণ ব্যবহার করা হচ্ছে। এই জন্য আপনারা দেখবেন যে আপনারা যে টেকনোলজিটা দেখেন এত ইসি, 2.5 ইসি, 1.8 ইসি, 48 ইসি, 55 ইসি, এগুলো কিন্তু ঘনমাত্রা। এরকম এই ক্ষেত্রে হয়তো পার্সেন্ট আকারে ঘনমাত্রা আছে। ঘনমাত্রা অনুযায়ী কম বেশি হওয়ার কারণে এক এক ধরনের কাজের কি হয়, ভিন্নতা চলে আসে। আচ্ছা, তাহলে আমরা এই তিনটে জিনিস দেখলাম ফল পাকানোর ক্ষেত্রে আমরা বেশিরভাগ ব্যবহার করে থাকি। এছাড়া এফসেসিক অ্যাসিড, এফসেসিক অ্যাসিড হচ্ছে এক ধরনের হরমোন। এটা কি করে, সুপ্ত অবস্থা রাখে। আমরা যেমন জিবরেলিন দেখলাম, এটা কি করে, গাছকে সুপ্ত অবস্থা ভেঙে গজাতে সাহায্য করে। আর এফসেসিক অ্যাসিড প্রয়োগ করলে সে বীজ গজাবে না, বরং গাছকে বীজকে ওই অবস্থায় রেখে দিবে। সুপ্ত অবস্থায় থাকার জন্য ভূমিকা রাখে হচ্ছে এই এফসেসিক অ্যাসিড। এছাড়া পরিপক্ক হওয়া, একটা ফল বা বীজ পরিপক্ক হওয়ার ক্ষেত্রে কিন্তু সাহায্য করে এই এফসেসিক অ্যাসিড। আমরা যে আলু লাগাই, আলুটা যে টিউবার হয় সেটাকে কিন্তু পরিপক্ক হতে সাহায্য করে। এবং এটা কিন্তু একটা জিনিস বিষয় আছে যে অ্যাসিড যদি বেশি থাকে সেক্ষেত্রে কিন্তু ফুল আসতে বিলম্ব হয়, মানে সহজে ফুল ধরে না অ্যাসিড যদি বেশি হয়ে থাকে। হ্যাঁ, আটা করে অ্যাসিডিক অ্যাসিড, যে যখন হঠাৎ করে দেখেন গাছের খরা হয়ে গেল, খরা বলতে এটা বুঝতেছে যে আমাদের কাছে গুরুত্বপূর্ণ কাজ পানি নেই মাটিতে। হ্যাঁ, অনেক সময় দেখা যায় যে মাটি ফেটে একদম ফেটে যাইতেছে, পানি দেওয়ার ব্যবস্থা নেই। তখন গাছ কিভাবে কি করে, গাছকে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা প্রাকৃতিক ভাবে কিছু সিস্টেম দিয়ে দিচ্ছে যাতে গাছ টিকে থাকতে পারে। তখন এই অ্যাসিডিক অ্যাসিড আমরা জানি গাছ পাতার মধ্য দিয়ে যেটাকে বলা হয় প্রস্বেদন হয়, হ্যাঁ, ট্রান্সপারেন্সি বলে ইংরেজিতে বলা হয়। এই প্রস্বেদন মানে পানি বের হয়ে যায়, তখন এটাকে বন্ধ করে দেয় যে না, আমার যেহেতু মাটি থেকে পানি দিতে পারতেছি না, গাছ কি করবে, গাছের অ্যাসিডিক অ্যাসিডটা কি করবে, তাকে বন্ধ করে দিবে। এই জন্য বলা হয় ইংরেজিতে একটা কথা আছে, অ্যান্টি ট্রান্সপারেন্ট হরমোন বলা হয়, যাতে পত্ররন্ধ্র বন্ধ করে দেয়, গাছকে ওই অবস্থায় পাতা যাতে পাতার মধ্যে পানি বের হয়ে যেতে না পারে এবং গাছের মধ্যে মোটামুটি সে টিকে থাকতে পারে। এই গুরুত্বপূর্ণ কাজটা কিন্তু করে অ্যাসিডিক অ্যাসিড। দেখেন, আমি অনেক যে নামগুলো বলছিলাম প্রথমে, সবগুলো সম্পর্কে আপনাদের ধারণা দিলাম। এবং এটা কিন্তু একটা, এই নামগুলো আপনারা পরিচিত নাও থাকতে পারেন, কারণ এগুলো মাঠ পর্যায়ে দেখা যায় না। এগুলোর এক একটা উপাদান মাঠে পাওয়া যায়। যেমন অক্সিজেনিক একটা বলছি, দুইটার নাম আপনারা বাজারে পাবেন। এবং ইথিলিনের ক্ষেত্রে যেটা দেখেন আপনার ইথুফেন, এটা কিন্তু বেশি জনপ্রিয়, ইথুফেন আপনারা বাজারে পাবেন। আর বাকিগুলো ওইভাবে আসলে বাজারে পাওয়া যায় না বা আপনারা পরিচিতও না। কিন্তু এগুলো কিন্তু গাছের মধ্যে আগে থেকেই থাকে, কিন্তু খুবই অল্প পরিমাণে। যে কারণে আমরা কি করি, এই জিনিসগুলো সহজে বুঝতে পারি না অনেক সময়, অথবা আমরা যেটা করি ওইগুলো আবার দেই যাতে আমাদের ফলন বা আমাদের বৃদ্ধিটা আরো বেশি ভালো হয়। আচ্ছা, এখন যে বিষয়টা আমি আলোচনা করলাম লাস্টে, যে বিষয়টা নিয়ে, এই যে হরমোন গুলো শুধুমাত্র যে ফুল ফলের বৃদ্ধি করছে এরকম না। এই যে আপনি গাছে লাগাচ্ছেন, গাছে লাগানোর পরে গাছের উপর অনেক ধরনের মানে বিপদ বাধা বিপত্তি আসে। হ্যাঁ, কি কি, আপনার দেখবেন যে তাপমাত্রা অনেক বেশি, আপনি এখন কিন্তু অনেক তাপমাত্রা, সেক্ষেত্রে কিন্তু দেখবেন যে সবজি জাতীয় গাছগুলো কিন্তু অনেকটা খুবই খারাপ অবস্থা, রোগ পোকা এরকম বেড়ে গেছে, গাছগুলো নেতায় পড়তেছে, গাছের পাতাগুলো পুড়ে যাচ্ছে, এরকম সমস্যা কিন্তু দেখা দেয়। হ্যাঁ, তার পরবর্তী দেখা যায় যে পানি স্বল্পতা, পানি নাই, তখন গাছ কিভাবে টিকে থাকে। এবং লবণাক্ত, ধরেন কথার কথা, এই যে পুষ্টির ঘাটতি আছে, ওই অবস্থায় গাছ কিন্তু চেষ্টা করে টিকে থাকার জন্য। আর এই গাছকে প্রতিকূল অবস্থায় টিকে থাকার জন্য ভূমিকা রাখে হচ্ছে এই হরমোন গুলা। আমরা এখানে বিভিন্ন ধরনের আপনার যে প্রতিকূল যে প্রভাবগুলো থাকে সেগুলো আমি এখানে রাখছি। যেমন এখানে আপনারা যে খেয়াল করি, কিছু আছে মাটির উপরে, কিছু আছে মাটির নিচে। মাটির উপরে যে প্রতিকূল অবস্থাগুলো সম্মুখীন হতে হয়, আলো স্বল্পতা থাকতে পারে, তারপর অনেক গরম, অনেক ঠান্ডা হইতে পারে, ঠান্ডার মধ্যে কিন্তু গাছ টিকে রাখতে পারে না। কিন্তু প্রকৃতিগত ভাবেই কিন্তু গাছ চেষ্টা করে যতদূর শেষ সময় পর্যন্ত গাছ লড়াই করে প্রকৃতির সাথে এবং টিকে থাকে। আর লড়াই ক্ষেত্রে ভূমিকা রাখে এই হরমোন গুলা। কারণ আমরা যদি ধরেন কোনো প্রতিকূল অবস্থায় আছে, সে জায়গায় যদি হরমোন একটু বাড়াই দিতে পারি, তাহলে কিন্তু গাছের প্রতিকূল অবস্থা টিকে থাকার ক্ষমতা আরো কিন্তু বেড়ে যাবে। এই জন্য কিন্তু আমরা এই দিন আলোচনা করা যে আমাদের হরমোনের অনেক ধরনের কাজ রয়েছে। আমরা যদি সঠিক পরিমাণে সঠিকভাবে দিতে পারি, তাহলে কিন্তু গাছের বৃদ্ধিটাকে ভালো রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ সহায়ক ভূমিকা পালন করবে। মাটির নিচে যে ভূমিকাগুলো, প্রতিকূল পরিবেশগুলো তৈরি হয়, তার মধ্যে যেমন আমরা দেখি যে এখানে ঠান্ডা গরমের বিষয় আছে, পানির ঘাটতি হতে পারে, পুষ্টির ঘাটতি হতে পারে, লবণাক্ততা, লবণাক্ত থাকলে কিন্তু গাছ কিন্তু বাড়ে না বা পুষ্টি নিতে পারে না। এই ক্ষেত্রেও কিন্তু গাছকে সাহায্য করে টিকে থাকার জন্য এই হরমোন গুলো। আশা করি আপনারা মোটামুটি জিনিসগুলো একটু ক্লিয়ার হতে পেরেছেন কিনা। আমি একটু আপনাদের কাছে যাই, কারণ আমি যদি সবসময় বলে যাই তাহলে আপনাদেরও বিরক্ত চলে আসবে। একটু আপনাদের থেকে একটু শুনি স্যার যে এই এই পর্যন্ত যে আলোচনাগুলো করলাম সবার থেকে না, আমি দু একজন থেকে শুনবো জাস্ট, পরবর্তী আবার শেষের দিকে নিব যে আপনারা কি বুঝতে পারতেছেন কিনা। জি জি বুঝতেছি, জি ভাই। অনেক কঠিন লাগতেছে কি বিষয়গুলা?
এই এইটা কি কন্টাক্ট না সিস্টেমিক স্যার, এই হরমোন গুলো? তাহলে এগুলো কন্টাক্ট সিস্টেমিক না, বিষয়টা এরকম না। সাধারণত এগুলো গাছের ভিতরে যদি আপনি কন্টাক্ট এসে বলি সিস্টেমিক বেশিরভাগ, এটা প্রয়োগ করার পর গাছের ভিতরে চলে যায়। জি জি, এটা কি গোড়ায় স্প্রে করব নাকি পুরো গাছে? আচ্ছা, আমি যেটা ব্যবহারিক অ্যাপ্লাইড পার্ট আমি এখনো যাই না, আপনাদের বেসিক জিনিস ধারণা দিলাম যে আসলে এই যে আমরা যেগুলো বাজারে আছে সেগুলো আমি আলোচনা করবো, বাট এই জিনিসগুলোর ভিতরে পিছনের গল্পটা কি, পিছনের গল্পটা আপনাদের শেয়ার করলাম। এই জিনিসগুলো হচ্ছে এইরকম, এবং এইগুলো আসলে এইভাবে কাজ করে। এই যে ধারণা দিলাম আপনাদের একটা মোটামুটি যাতে একটা বেসিক ধারণা, সেটা আপনারা আসলে বুঝতে পারছেন কিনা। জি জি, বুঝতে পারছি। জি স্যার, বুঝতে আচ্ছা, পেরেছি। এগুলো হয়তো অনেকের জন্য একটু কষ্ট হতে পারে। এবার আমি আপনাদের মাঠ পর্যায়ে আপনারা যেগুলো পান সেগুলো নিয়ে আলোচনা, যেগুলো আসলে আপনারা পরিচিত নাম, হ্যাঁ, যেগুলো নিয়ে আপনারা জানতে চান যে এটার কাজ কখন দিব, কিভাবে করব। আচ্ছা, তো এই যে আমি এতগুলো নাম বললাম, আমি দেখাইছি এইগুলোর এক একটা উপাদান নিয়ে বা এক একটা অংশ নিয়ে, এক এক ধরনের প্রকার নিয়ে আমাদের বাজারে, দেশ বিদেশে বিভিন্ন বাজারে পিজিআর আনা আনা হয়েছে। এক এক কোম্পানি এক এক নামে আনছে। হ্যাঁ, সেগুলো যে উপাদান আছে সেই উপাদানগুলো আমি রাখছি এখানে। আমি নামগুলো যদি বলি অনেকে দেখবেন যেগুলো আমরা চিনি, এগুলো আমরা জানি। যেমন ফুড সিপিএ, সামুদ্রিক শৈবাল সমৃদ্ধ পিজিআর আছে, ফুড সিপিএ সমৃদ্ধ পিজিআর আছে, জিব্রেলিক অ্যাসিড সমৃদ্ধ পিজিআর আছে, নাইট্রোবেনজিন সমৃদ্ধ পিজিআর আছে, ট্রাইকন্টানল, ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড, পেক্লোবিউট্রাজল। আমাদের যে বাংলাদেশে যদি আমি প্রেক্ষিতে বলি, এই যে আমি কয়টা গ্রুপের নাম বলছি, 2 4 6 7, 2 4 6 আটটা উপাদানের নাম বলছি। তো আমি যদি বলি সবচেয়ে বেশি ব্যবহৃত হচ্ছে এই পিজিআর গুলো, যেগুলোর নাম এক এক কোম্পানি এক এক নামে দিচ্ছে, বাট ব্যবহার হচ্ছে এই জিনিসগুলো। এই ফুড সিপিএ দেখবেন অনেক কোম্পানি, আর সবচেয়ে বেশি ব্যবহার করা হয় ফুড সিপিএ, সবচেয়ে বেশি পরিমাণে এখন আমরা দেখবেন মাঠ পর্যায়ে আছে। এছাড়া ন্যাপথালিক অ্যাসিডও আছে, হিউমিক অ্যাসিড, যেটাকে আমরা রুট হরমোন বলে থাকি, সমালোচনা হবে। আর নতুন যেটা আসতেছে এখন, পেক্লোবিউট্রাজল, বিশেষ করে আমের ক্ষেত্রে, আমলেজের ক্ষেত্রে এটা প্রচুর ব্যবহার করা হয়। এখন এটা গুরুত্বপূর্ণ বিষয় আমি বলে রাখি, এগুলো যেমন ভালো তেমন খারাপ। আপনার এটা হয়তো রেকর্ড আমরা দেখতেছিলাম যে অনেকের আম গাছ নষ্ট হয়ে গেছে হরমোন বেশি ব্যবহার করার কারণে। কারণ একটা কথা আমি মাঠ পর্যায়ে থেকে পাইছি, এটা আপনার শেয়ার করি, যে পিজিআর জিনিসটা অনেকটা এরকম, বাধ্য করতেছে তুমি আমাকে বেশি ফল দাও। কারণ অনেকে এক বড় ভাই একটা কথা বলছিলেন, পিজিআর মানে হচ্ছে গলা চিপে তার থেকে আদায় করে নেওয়া। হ্যাঁ, যখন আপনি একটা মানুষকে জোর করবেন, তার কিন্তু স্বাভাবিক ক্ষমতাটা ধীরে ধীরে কমে যেতে থাকবে। এই জন্য পিজিআর জিনিসটা খুব সেন্সিটিভ বিষয়। যেগুলো দীর্ঘদিন ব্যাপী গাছ থাকে সেক্ষেত্রে আসলে খুবই সতর্কতার সাথে ব্যবহার করতে হবে। ধরেন আপনি একটা ফসল 2 মাস 3 মাস পরে আপনি তুলে ফেলবেন, সেটার জন্য হয়তো পিজিআর ব্যবহার করে ফলন নিয়ে নিলেন, সেটা হয়তো কোনো চিন্তার বিষয় নাই। কিন্তু দীর্ঘমেয়াদে আপনাকে গাছ ফল দিবে, সেই গাছের জন্য পিজিআর ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার গাছের ফল দেওয়ার ক্ষমতাটা কমে যেতে পারে। এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটা বিষয়। এই জন্য পিজিআর ব্যবহার করতে খুবই সাবধান, যে আপনি কোন গাছে দিবেন আর কোন গাছে দিবেন না। সাধারণত আমরা যারা বলি যে সবজিগুলা, ধরেন আপনি শসা গাছ লাগাইছেন, আপনার মোটামুটি ফল নিয়ে ফেলছেন, এখন ফল খুব বেশি ধরতেছে না, আপনি পিজিআর দিলেন, তখন কি করবে, গাছ ফল দেওয়া শুরু করবে। আপনি যেটা পাবেন ওটা অতিরিক্ত পাচ্ছেন, এই জন্য আপনার জন্য একটা বোনাস। হ্যাঁ, বা গাছের বৃদ্ধি ঠিক মতো হচ্ছে না, সেটাকে দিলেন, কয়েক মাস থাকবে, এটা হচ্ছে বোনাস। এই ক্ষেত্রে কিন্তু এটা খুব বেশি কার্যকরী। কিন্তু আপনি যখন দীর্ঘমেয়াদী গাছ কাটে দিবেন, সেক্ষেত্রে যদি গাছের নষ্ট হয়ে যায়, সেই রিস্ক আপনাকে নিতে হবে। হ্যাঁ, সুতরাং তো ভালো দিক তো অবশ্যই আছে, আপনাকে বেশি ফল দিবে, কিন্তু পরবর্তীতে যদি গাছ ফল না দেয়, সেটা কিন্তু আপনার জন্য একদম দীর্ঘমেয়াদী একটা ক্ষতি হয়ে গেল। আপনি একটা গাছে 10 বছর ফল পাইতেন, আমি 5 বছর ফল পাইলেন, পরবর্তী 5 বছর ফল পাইলেন না, আপনি কিন্তু 5 বছর লস খেয়ে গেলেন। এটা মাথায় রাখতে হবে। আচ্ছা, এখন এই যে নামগুলো আমি দেখাইছি, এই নামগুলো আপনার বাজারে কিভাবে পান বা কিভাবে দেখেন সেটা আমি একটু দেখাই। এই যে দেখেন ফুড সিপিএ, ফুড সিপিএ হচ্ছে কি, 4-ক্লোরোফেনক্সিএসিটিক অ্যাসিড। এটা আমাদের বাজারে বিভিন্ন কোম্পানি আছে নিয়ে আসছে, তার মধ্যে কিছু নাম আমি রাখছি, যেহেতু নাম সবগুলো শেষ করা যাবে না। সের মধ্যে আছে যেমন স্পানি কোম্পানির বলবান, স্কয়ার কোম্পানির এস্টার, তারপর এসে এর হচ্ছে বাম্পার, আরো নাম আছে। এগুলো হচ্ছে পিজিআর। আমরা যারা দেখি এগুলো হচ্ছে সবজির ক্ষেত্রে খুব ভালো কাজ করে। যখন গাছে ফুল চলে আসবে, আমরা যদি এটা দেই, তাহলে গাছের ফুলকে ফল তৈরি হতে এবং বড় হতে খুব সাহায্য করে। সাধারণত আমরা দেখি যে ফুল যখন তো শুরু হয়, তখন আপনারা যদি পিজিআর স্প্রে করে দেন, সেগুলো দিতে হবে। এর পরিমাণ কেমন দিবেন এটা গুরুত্বপূর্ণ বিষয়। সাধারণত আমরা বলি যে এক একটা কম্বিনেশন এক এক রকম হতে পারে। সেক্ষেত্রে পিজিআর যেমন খুব বেশি পরিমাণে লাগে না, অল্প পরিমাণে লাগে, আপনার অবশ্যই টেকনিক্যাল নির্দেশনা অনুসারে দিবেন।
কারণ যদি কম্বিনেশন, আমি এটা বলে দিলাম পরিসিপি এর ক্ষেত্রে কথার কথা, সেক্ষেত্রে যদি তার ঘনমাত্রা ভিন্ন মাত্রা চলে হয়, সেক্ষেত্রে কিন্তু পরিমাণ আবার বেশি হয়ে গেল, তার কিন্তু আবার আমার কথাই বলবেন আপনার কথা দিছি, সেখানে পরিমাণটা লিখে নাই যে সাধারণত দেখা যায় 1 থেকে 2 মিলি বেশিরভাগই ক্ষেত্রে দেওয়া হয়। কিন্তু যখন আপনারা অনেকে অনুমান করে বলে দেন, কিন্তু পিজারের ক্ষেত্রে কিন্তু জিনিসটা করা যাবে না, কারণ একটু ভুলের ক্ষেত্রে আপনার কি হতে পারে, ক্ষতি হয়ে যেতে পারে। সেজন্য এই নির্দেশনা অনুযায়ী অবশ্যই দিতে হবে, যাতে এটা নেগেটিভ কোনো ক্ষতিকর দিক আপনার ফসলের উপর না পড়ে। তাহলে আমরা যেগুলো দেখলাম সাধারণত কখন দেওয়া হয়, ফুল আসার সময় সুযোগ দেওয়া হয়। এটা 15 দিন অন্তর অন্তর আপনি যদি সবজি কেটে দেন 2-3 বার দিতে পারেন, সমস্যা নাই, 2-3 বার দেওয়া যাবে। আচ্ছা, এর পরবর্তীতে আমি যদি বলি, যেটা হচ্ছে সবচেয়ে পরিবেশ বান্ধব আমার কাছে মনে হয় ভালো, আমি যেটা মনে করে থাকি সেটা হচ্ছে যে সামুদ্রিক শৈবাল সমৃদ্ধ। কারণ সামুদ্রিক শৈবালের কোনো নেগেটিভ দিক নাই, হ্যাঁ, কারণ এগুলোর মধ্যে আপনার মানে তৈরি করা হয়, এটা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। তার মধ্যে যেটা আমরা দেখি এই সামুদ্রিক শৈবাল সমৃদ্ধ, হ্যাঁ, যেটাকে আমরা বলি সিউইড, হ্যাঁ, সিউইড সমৃদ্ধ হচ্ছে বেশিরভাগ বেশি জনপ্রিয় হচ্ছে প্রোটোজিন, সিনজেন্টেড প্রোডাক্ট। এটা হচ্ছে আপনার আমরা দিতে বলি যখন ফুল চলে আসবে, ফুল অবস্থায় শুরু করা হয়, আগেও দেওয়া যায়, তো সাধারণত ফুল আসার অবস্থা দিলে এটা 2 মিলি/লিটার বেশি হয়, তখন থেকে প্রোটোজিন আমরা বলতেছি। এছাড়া আছে টপ প্লাস, এটা একটা হেকমেট প্রোডাক্ট, এটার মধ্যে কিন্তু কি আছে, সিউইড আছে, সামুদ্রিক শৈবাল সমৃদ্ধ আছে। তো এটা যদি আমি একটু বড় করে দেখাই, এই উপাদানগুলো প্রোটোজিন সামুদ্রিক শৈবাল থেকে তৈরি করা হয়, এটা গাছের বৃদ্ধিতে সাহায্য করে। এছাড়াও আরো উপাদান আছে, যেমন এখানে নাম লেখা আছে যে আপনার অ্যালজেনিক অ্যাসিড, হাইড্রোলাইজ প্রোটিন আছে, নাইট্রোজেন আছে। যেহেতু নাইট্রোজেন আছে, গাছের বৃদ্ধি কিন্তু তার বাড়ায় দেয়, গাছকে সবুজ করে ফেলে, হ্যাঁ, সেই জন্য দেখা যায় যে প্রোটিন দিলে গাছের সবুজ সবুজ ভাব চলে আসে এবং ফুল ফলের ক্ষেত্রেও কাজে লাগে। আরো নাম আছে। আচ্ছা, ডোজের কথা আমি লিখে দিচ্ছি, যেটা এটা ব্যবহার করার জন্য মানে নেগেটিভ ইফেক্ট খুবই কম, সেক্ষেত্রে 2 মিলি/লিটার আপনারা এটা ব্যবহার করতে পারেন। এছাড়া আরেকটা জিনিস, জিব্রেলিক অ্যাসিড। জিব্রেলিক অ্যাসিড এটা মনে হয় সবচেয়ে বেশি পরিচিত আপনারা, কারণ এটা আমরা ট্যাবলেট হিসেবে পরিচিত জানি, যে ট্যাবলেট আমরা কি করি, ব্যবহার করি ফলের ক্ষেত্রে। অনেকে হয়তো নাম জানি না এটা জিব্রেলিক অ্যাসিড, অনেকে হয়তো জানি, অনেকে জানি না। এটা আসলে বিভিন্ন নামে পাওয়া যায়, যেমন এখানে আছে এস এর জিব্রেলিক অ্যাসিড, যেটাকে আমরা সংক্ষেপে বলি GA3, ইউপিএল এর আছে ডিফেন্ডো, হ্যাঁ, এছাড়া আছে অটো কোম্পানির টরাস, আরো নাম আছে। এই যে ট্যাবলেট, সো এই ক্ষেত্রে একটা বিষয়, সাধারণত এটা 10% বেশিরভাগ হয়, হ্যাঁ, 10% যদি হয়, এই ট্যাবলেট গুলো কিন্তু সরাসরি আমরা জমিতে দিই না, এর কিন্তু ব্যবহারের একটা নিয়ম আছে। সো এই নিয়মটা কি, যদি আমি একটু বলে দিই আপনাদের সুবিধার্থে, যে এই যে আপনারা কি কি ব্যবহার করছেন, আপনাদের কিছু শুনি, আমি তো বলে যাচ্ছি, আপনাদের থেকে অনেকে হয়তো ব্যবহার করে অভ্যস্ত আছেন, তো ওরা এই জিবলিসি ব্যবহার করছেন এমন কেউ থাকে, একটু হাত তুলবেন। জি জি আছি, ডিফেন্ডোটা বেশি ব্যবহার করা হয়, রেজাল্টও ভালো আর কি। আচ্ছা, কিভাবে ব্যবহার করা হয় একটু বলেন তো দেখি। জি, এটা মানে এক জার্কিনে অর্থাৎ 16 লিটার থেকে 20 লিটার পানিতে 1 পাতা করে দেওয়া হয়। এক 1 গ্রাম, মানে 1 গ্রাম 1 পাতা করে দেওয়া হয় আর কি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর কেউ? স্যার 30 লিটার পানিতে 1 গ্রাম। আচ্ছা, বিভিন্ন কোম্পানি বিভিন্ন ধরনের দেয়। রাইট। সেই জন্য আসলে হচ্ছে যে জিব্রেলিক অ্যাসিড বেশি দিলে কি হয়, আমি যেটা বলেছি, যেটা আমি গতবার সিজনে বলছিলাম, যা ফল বেশি বড় হয়ে গেছে, সাইজ বেশি হয়ে গেছে, আপনার আলুর সাইজ যদি গোল, এটা যদি লম্বা হয়ে যায়, তাহলে কিন্তু মানুষ কিন্তু কিনতে যাবে না, ঠিক না? এই জন্য এটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে। সাধারণত যেটা করা হয়, যে আপনি প্রয়োগ করার আগে 2 থেকে 3 ঘন্টা আগে ভিজিয়ে রাখবেন, যখন এটা আপনি অল্প পানিতে ভিজিয়ে রাখবেন, এটা গলে হয়ে যাবে, গলে যাওয়ার পর মিশ্রণটা আপনি পরিমাণ মতো পানির সাথে মিশিয়ে আপনি স্প্রে করবেন। যেমন হচ্ছে টরাসের ব্যবহারটা যে আমি বলি, যেটা ওদের লেখা, যে এটা বলা হয় যে এটা যেহেতু সকল সবজিতে, সবজি, ধান, ফসল থেকে শুরু করে সব ফসলে ব্যবহার করা যায়, সেক্ষেত্রে ওদের যেটা নির্দেশনা, যে 10 গ্রাম 50 থেকে 60 লিটার পানিতে মিশিয়ে আপনারা দিতে হবে, এবং তার আগে এটা ভিজিয়ে নিতে হবে, যেহেতু ট্যাবলেট, তার পরবর্তীতে ব্যবহার করতে হবে। তো এরকম অন্যান্য যেগুলো আছে যেটা ব্যবহার করবেন আপনারা, নির্দেশনা গুরুত্বপূর্ণ, এটা অনুসরণ করবেন। অনেক সময় আপনারা কীটনাশকের ক্ষেত্রে বলেন ভাই যে নির্দেশনা আছে কাজ করে না, কিন্তু যে জিবলিক অ্যাসিড, এটা কিন্তু এই ধরনের সুযোগটা কম, এগুলো কিন্তু কার্যকর। এই জন্য ওই কীটনাশকের সাথে মিলানো যাবে না, এটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, যে আপনি হয়তো কোনো কারণে মনে করলেন আরে কীটনাশক তো লেখা থাকে 1 মিলি, দিয়ে 2 মিলি, তাই কাজ করে না, তাহলে এখানে জিবলিক অ্যাসিড বাড়াই দিলাম, তাহলে কিন্তু আপনার দেখবেন যেমন বাড়াই দিচ্ছেন, গাছেরও কিন্তু ওই রকম ইফেক্ট দেখা যায়।
এই জন্য এগুলো সবগুলি খুবই সেন্সিটিভ। জিবলিক্স শুধু না, যে কোনো হরমোনের ক্ষেত্রে আপনাকে অবশ্যই নিয়ম মতো দিতে হবে এবং প্রতিনিয়ম মতো দিতে হবে, কোনো কারণে যাতে বেশি না হয়, তাহলে দেখবেন সমস্যা হয়ে গেছে। যেমন আমি মনে হয় এর আগে, আচ্ছা আমি শেষ করি তারপরে আমি এটা বলবো নি। আচ্ছা, জিবলিক্স আর কেউ ব্যবহার করছেন, ব্যবহার করেন বা বিক্রি করেন, তা বলতে পারেন যদি কেউ থাকে। ফ্লোর আছে এগুলো কি, এটা কি? হ্যাঁ আমি করছি, আমি মরিচে দিছি। আচ্ছা আচ্ছা, মরিচের এই ফলাফল কেমন পাইছেন? প্রায় 15 দিন হয়েছে আর কি। আচ্ছা, ফলাফল কি কোনো পরিবর্তন আসছে? ফলাফল গাছ লম্ব হয়ে গেছে। হ্যাঁ, এই তো আমি কি শুরুতে বলছিলাম যে এ কি করে, গাছের বৃদ্ধি করে ইন্টারনোড, যেটাকে বলা হয় গিটের বৃদ্ধি, মানে কি গাছের মাঝখানের বৃদ্ধিটা বাড়ায় দেয়। হ্যাঁ, একটা হচ্ছে গাছকে মোটা করে, আর এটা হচ্ছে গাছকে বাড়ায় দেয়। এই জন্য এই জিবলিক অ্যাসিড আসলে এই সকল ক্ষেত্রে খুবই গুরুত্ব, মানে মাথায় রাখতে হবে যে আপনি কোথায় দিবেন। আচ্ছা, যাক, একটা অভিজ্ঞতা শোনা হলো আপনাদের থেকে। আরো কি ব্যবহার করছেন কিনা? জি আমিও করছি। এটা আলুতে করছিলাম, ক্ষীরাতেও জি জি। করছি। তো আলুতে যখন করছিলাম একটা ট্যাবলেট দিয়ে 20 লিটারের 4 ঢুক করছি আর কি। ভালোই আচ্ছা একটা ফলাফল পাওয়া গেছে, মিডিয়াম ধরনের আলু পাওয়া গেছে, খুব বেশি বড় করা হয় নাই আর কি, আচ্ছা আচ্ছা। যে এর স্বাভাবিক মতো, যেটা হয় তার চেয়ে একটু বেশি। আর আচ্ছা ক্ষীরাতে হ্যাঁ। যখন দিচ্ছি, ক্ষীরাতে তখন লাস্টের দিকে দেওয়াইছি, যেন 2-3টা হারভেস্ট করবে এর আগে দেওয়াইছিলাম। ক্ষীরা ভালোই ফলন হয়েছে, কিন্তু গাছটা অল্প দিনে নষ্ট হয়ে গেছে। আচ্ছা জি আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। তার মানে আমরা এই জিনিসটা দেখলাম যে আপনাদের মাঠ পর্যায়ে আমরা যে আলোচনা করলাম, সেই আলোচনার মাঠ পর্যায়ে আসলে কাজ করে কিনা আমাদের ফলাফল জানতে পারলাম যে পরিমাণ মতো ব্যবহার করলে এটা আমাদের জন্য ভালো। এটাকে পরিমাণ মতো ব্যবহার করলে কি হবে, যেমন আলুর ক্ষেত্রে বললাম, আলুর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। আসলে আমরা আলু, কলা এটা একটু ব্যবহার করি, কারণ আমরা চাই ফলন বাড়াইতে বা একটু মোটা করতে, কলা মতো যাতে মোটা মোটা হয়, যাতে একটু আরো বড় হয়। আলুর ক্ষেত্রে যাতে আলুটা সাইজ ভালো আসে, সেক্ষেত্রে কিন্তু আমরা এই জিপ ট্যাবলেটটা ব্যবহার করি। তো সেক্ষেত্রে যে পরিমাণ যদি ব্যবহার করা যায়, তাহলে কিন্তু আলুর সাইজও ভালো হবে। সেটা কলার কথা বললাম, কলার ক্ষেত্রে সাইজ ভালো হবে, কিন্তু পরিমাণ যাতে বেশি না হয়, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আচ্ছা, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা আরেকটু আগাই। আরেকটা যে উপাদান হচ্ছে ট্রায়াকন্টানল। আমি তো শুরুতেই বলছি যে আমাদের সবগুলো হরমোন কিন্তু প্রাকৃতিক না, কৃত্রিম ভাবে তৈরি করা। সেই জন্য কিছুগুলো জিনিস আপনারা পাবেন যে যেগুলো আলোচনা করছি এর ভিতরেই কোনো একটা উপাদান থেকে এগুলো কৃত্রিম ভাবে তৈরি করা হচ্ছে। ট্রাইকন্টানল যেগুলো, এটা হচ্ছে বিভিন্ন নামে পাওয়া যায়। যেমন এখানে আছে নাসার, ইনতেফার, তারপর আছে মিরাকোলান, এটা হচ্ছে আসারা মেগনল আছে। এগুলো হচ্ছে আপনার এগুলো হচ্ছে ট্রাইকন্টানল গ্রুপ, যদি আমি বলি বোঝার সুবিধার্থে আপনাদের। এটা হচ্ছে আপনাদের ট্রাইকন্টানল গ্রুপের পিজিআর। আচ্ছা, আমার এই গ্রুপটা কিন্তু খুবই ভালো একটা কাজ করে, চমৎকার কাজ করে। বিশেষ করে সবজির ক্ষেত্রে আমি এটা দিতে বেশিরভাগ বলে থাকি, এই কারণে যে আপনি যখন এটা দিবেন, গাছের ফুল ফলের সংখ্যা বাড়বে, ফল বড় হবে। সাধারণত দেখা যায় যে আমাদের সবজিটা খুব দ্রুত বড় করার দরকার হয়। হ্যাঁ, শসা হোক, করলা হোক, লাউ হোক, কুমড়া হোক, সেক্ষেত্রে আমরা কি করি, আমাদের একটু ট্রাইকন্টানল দিতে পারি বা পিজিআর দিতে পারি, দেখবেন সুন্দর করে গাছের ফলনও বেড়ে গেছে এবং আকারে বড় হচ্ছে। এটা কিন্তু একটা ভালো দিক। এবং ফুল ফল যে ধরা, সেক্ষেত্রেও কিন্তু এগুলো ভূমিকা রাখে। সাধারণত ডোজ হচ্ছে 0.5 থেকে 1 মিলি, এর বেশি দেওয়া যাবে না। 0.5 থেকে 1 মিলির মধ্যে আপনাকে রাখতে হবে প্রতি লিটার পানিতে। তাহলে আপনারা যখন বেশি জনপ্রিয় যেমন মিরাকুলান আছে, আরো অন্যগুলো লিটুসেন বা আরো যে নামগুলো আছে, সেটা ব্যবহার করেন, পরিমাণ দিবেন। এবং যদি এটা 15 দিন অন্তর দেওয়া যায়, তাহলে দেখবেন যে গাছের সবজির ক্ষেত্রে বিশেষ করে ফলন ভালো হবে ইনশাল্লাহ। আচ্ছা, এগুলো শুধুমাত্র যে ফুল ফল বিষয়টা বাড়ে এরকম কিন্তু না। আমি এটা বলছি, হরমোন কিন্তু অনেক ধরনের কাজ করে। গাছের বৃদ্ধি, গাছের ভিতরের ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে সকল ধরনের কাজ করে। এই জন্য স্পেসিফিক কিছু কাজ থাকে যেটা বিশেষ করে আমাদের দরকার হয় ফুল ফলের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে তো কাজ করেই, পাশাপাশি অন্য ক্ষেত্রেও কাজ করে। আচ্ছা, তাহলে আমরা একটা জিনিস বলি, ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড, যেটা হয়তো অনেকেই পরিচিত দেখবেন ক্রস কেয়ারের সাথে। কারণ আমরা এটা বিশেষ করে অনলাইনে কিন্তু যেটা দেখেছি যে শশার ক্ষেত্রে খুব ব্যবহার হয়েছে গত সিজনে। হ্যাঁ, এটা খুবই মার্কেট পাইছে এই শশার ক্ষেত্রে। এছাড়া প্যানোফিক্স হরমোন তো আমরা অনেকেই পরিচিত আছি, এগুলো কিন্তু ন্যাপথালিক অ্যাসিডিক অ্যাসিড। হ্যাঁ, এই ন্যাপথালিক অ্যাসিড যে হরমোনটা, এটা আমি কিন্তু শুরুতে বলছিলাম, এটা কিসের পার্ট মনে আছে কারো? কোন ধরনের হরমোনের অংশ? এটা অক্সিজেন। হ্যাঁ, একদম ঠিক বলেছেন, এটা হচ্ছে অক্সিনের অংশ। তাহলে এই যে অক্সিনের অংশ, এটা হচ্ছে হরমোনটা খুব ভালো কাজ করে কোন ক্ষেত্রে? আপনার হচ্ছে
যেটা আমরা বলি যে আমাদের ফুল থেকে ফল তৈরি করা। পরাগায়নের যেটা আমরা বলি পরাগায়নের সমস্যা হচ্ছে, ফুল হচ্ছে না, পুরুষ ফুল স্ত্রী ফুলের সমস্যা, সেই ক্ষেত্রে এই দুটো হরমোন কিন্তু খুব দারুণ কাজ করে। হ্যাঁ, ন্যাপথালিক কিন্তু রুট মানে শিকড় বর্ধক হিসেবে কাজ করে। কিন্তু আমাদের যেটা ব্যবহার হয়েছে এই ক্ষেত্রে যে আমাদের ফুল ধরে যাওয়া রোগ বন্ধ করা এবং ফুল থেকে ফল তৈরি হওয়ার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আপনার একটা জিনিস হয়তো অনেকেই পরিচিত, ওই নামটা আমি ছবিটা আনতে ভুলে গেছি, আমি চাইছিলাম এটা রাখবো এখানে। সেটা হচ্ছে, নাম শুনছেন জোয়ার। জোয়ার হচ্ছে পিরিয়ডটা আপনার টমেটোর ক্ষেত্রে মানে কি বলবো, মানে এটা ছাড়া চলেই চিন্তাই করা যায় না, বিশেষ করে গ্রীষ্মকালীন ক্ষেত্রে। এই জোয়ারটা কিন্তু ফুলের মধ্যে দেওয়া হয় এবং খুব সবগুলো ফুল টিকে যায়। এটার কারণটা কি? এটার কারণ হচ্ছে এটাই, এগুলো গাছের ফুলকে ফল তৈরি হওয়ার জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। হ্যাঁ, এবং ফুল যাতে না ধরে সেগুলো ভূমিকা রাখে। এরকম এই ন্যাপথালিক অ্যাসিটিক অ্যাসিড যেটাকে আমরা বলতেছি ক্রপ স্কেয়ার, সো এটা কিন্তু আপনার যখন ফুল ফুল চলে আসলো, আপনারা যদি শুধু ফুলের মধ্যে দিতে পারেন তাহলে কিন্তু আমরা দেখবেন ফুল থেকে ফল মোটামুটি সবগুলোই বেশিরভাগই টিকবে, ফুল ঝরবে না এবং ফুল মিসও হবে না, সম্ভাবনা অনেক বেশি পরিমাণ বেড়ে যাবে ফল তৈরি হওয়ার জন্য। মানে পরাগায়নের যে ঘাটতিটা, পরাগায়ন হয়ে যাবে বিষয় এরকম না, পরাগায়নের যে ঘাটতিটা পরাগায়নটা সহজ করবে এবং ফল তৈরি হওয়ার জন্য যে আমাদের যেটা দরকার হয় সেটা পূরণ করবে এই হরমোনটা। এই জন্য এই ক্রস কাটটা ব্যবহার করা হয়। তবে মাথায় রাখতে হবে এটা কিন্তু বেশি হয়ে গেলে কিন্তু গাছের জন্য সমস্যা হয়ে যাবে। এই জন্য আমরা যেটা বলি যে খুবই সেন্সিটিভ হচ্ছে ক্রস কাট। আমাদের গতবার অনেকেই পরিমাণ বেশি দিয়ে ফেলছিলেন, পর দেখা গেল যে কাজ তো হয় নাই, বরং হিতে বিপরীত হয়ে গেছে। এই জন্য এই সবগুলো হরমোনই, মানে আমি বলতেছি একটা তো বারবারই পরিমাণ আমি বলে দেওয়ার আগে বলতেছি আপনারা নির্দেশনা অনুযায়ী দেবেন। ওনার বুঝতে সুবিধা হলে আমরা তো আপনার জন্য আসি, কিন্তু যাতে বেশি না দেন। হ্যাঁ, হেলাফেলা করা যাবে না, যে আপনি একটু হেলাফেলা করবেন দেখা যাবে যে সমস্যা হয়ে যাবে। নির্দিষ্ট মাত্রায় বলতে এটা ডোজ কতটুকু ভাইয়া? হ্যাঁ, এক একটা কম্বিনেশন এক এক রকম। যেমন এখানে দেখেন টক্সকের পার্সেন্টেজ 4.5% SL, কারণ আপনার প্ল্যান ফিস হচ্ছে কম্বিনেশন সম্ভবত একটু আলাদা। যদি কম্বিনেশন আলাদা হয় তাহলে আমি বলে দিলাম যে ডোজ হচ্ছে 1 মিলি করে, কম্বিনেশন আলাদা হয়ে গেল, তখন তো সেটা মিলবে না। সেজন্য আপনার দেখুন প্রত্যেকটা প্যাকেটের পিছনে লেখা আছে, নির্দিষ্ট না না, অনুসরণ করবেন। আরেকটা বিষয় বলি আমি তাহলে ভাই, আরেকটা ভাই, প্রশ্ন ছিল। প্রশ্নটা হলো, যেমন আপনি প্লানোফিক্সের কথা বললেন, প্লানোফিক্সের গায়ে তো আমরা যে ফসলগুলো করি, যেমন আমি আমের ফসল আছে আমার, তো আম সম্পর্কে কোনো ইনস্ট্রাকশনই নাই, হ্যাঁ, তখন আমি আচ্ছা কি ইউজ করতে পারি? আচ্ছা, ওদের যে ডোজটা আপনি যেটা ফলো করেন ওটা আপনি যে কোনো ফসলের ক্ষেত্রে করা যাবে। যদি আমরা আসলে স্পেসিফিক ভাবে একটা ফসলের জন্য ওটা অনুমোদন দেওয়া হয়, সব ফসলটা তারা ওর সাথে ওটা পরীক্ষা করে দেয় না, সেক্ষেত্রে যে ডোজটা আছে আপনি যদি মেনটেন করেন হবে। তবে সেন্সিটিভ বিশেষ করে সবজিগুলো, আমার ক্ষেত্রে আমাদের যেটা মাঠে দেখি বেশিরভাগ সেন্সিটিভ শশা খুবই সেন্সিটিভ, সেক্ষেত্রে বলা হয় 16 লিটারে 20 ফোঁটা। 16 লিটার পানিতে যদি আপনি 20 ফোঁটার মধ্যে রাখেন তাহলে কোনো সমস্যা হবে না, বিশেষ করে ক্রস কেয়ার একটা বলতেছি আমি। যদি ডোজ বেশ লেখা আছে 0.5 মিলি পার লিটার, সেক্ষেত্রে আমরা বলি গুনে গুনে আপনি যদি ড্রপ দিয়ে দিতে পারেন 20 ফোঁটা 16 লিটারে, তাহলে কোনো নেগেটিভ ইম্প্যাক্ট নাই এবং এটা মোটামুটি সবচেয়ে পারফেক্ট একটা ডোজ আমরা যেটা মাঠ পর্যায়ে পাইছি। যেহেতু আপনি বললেন বিষয়টা, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আপনি তো প্রয়োগ করবেন আমে, লেখা আছে তোর কথা কথা ধানে, তাহলে তো মিলবে না, তাহলে কিভাবে দিবেন? সেক্ষেত্রে সাধারণত যে আমরা অন্যান্য হরমোনের ক্ষেত্রে অন্য যে হরমোন গুলো আগে বলছি সেগুলো সাধারণত 1 মিলির মধ্যে থাকে, সমস্যা হয় না, সেটা আপনি যে ফসলে দেন না কেন চলবে। কিন্তু যেটা সেন্সিটিভ হচ্ছে ক্রপ কেয়ার, ন্যাপথালিক অ্যাসিড এবং জিবরেলিক অ্যাসিড, এই দুইটা অবশ্যই মাথায় রাখতে হবে, সেটা পরিমাণ যাতে বেশি না হয়। এবং আমাদের এক ভাই কিন্তু আপনাদের মাঝখান থেকে বলছেন মরিচ গাছে বেশি দিচ্ছেন, ব্যবহার মানে বেশি লম্বা হয়ে গেছে। হ্যাঁ, আমাদের দরকার গাছের পরিমিত বৃদ্ধি, পরিমিত মানে আমাদের ফলন যাতে বেশি হয়, সেটা যাতে বেশি না হয়। আচ্ছা, তাহলে আমাদের বুঝতে পারছি আশা করি যে আমাদের এদিকে এই প্রোডাক্টটা আসলে খুব চলে, হ্যাঁ, যেমন হ্যাঁ আপনার এই প্লানোফিক্স বা গ্রিন চার্জ, 4CPA PGR যেটা, হ্যাঁ, জি জি এগুলো জি খুব চলতেছে। তো আমার এখানে আরেকটা প্রশ্ন অ্যাড করার আছে ভাইয়া। জি, কোশ্চেনটা হচ্ছে হিউমিক অ্যাসিডের কাজ কি? মানে হিউমিক অ্যাসিড তো সাথেই ইদানিং থাকেন আসতেছে। সাথেই থাকেন, আসতেছি, সাথেই থাকেন, হ্যাঁ আসতেছি। আচ্ছা, ওকে। আচ্ছা, ভাইয়া একটু জোয়ারটার ব্যাপারে একটু বলবেন, জোয়ারটা আসলে কোন কোম্পানির এটা? এটা হচ্ছে গরুপুকুর কোম্পানি আর কি, গরুপুকুর কর্পোরেশন। এটার মূলত টমেটোর জন্যই বেশিরভাগ, মানে বলা যায় যে টমেটো চাষি, গ্রীষ্মকালীন টমেটো চাষি যারা, এদের খুব পরিচিত একটা নাম। হ্যাঁ, জোয়ার জি পিজিআর। জি, মাঝখানে আমার টমেটোতে এরকম সমস্যা হয়েছিল, মানে ফুল মরে যাচ্ছিল, জি জি, তো ওইটার জন্য এই জোয়ারটা স্প্রে করাতে মানে ভালো কাজ দিয়েছে আলহামদুলিল্লাহ।
হ্যাঁ হ্যাঁ না, এটা মানে আমি বললাম যে টমেটোর জন্য স্পেশালি মানে এটা মানে ই করা হয়েছে। এটা কিন্তু ফুড সিপিএ, কিন্তু তুলনামূলক অন্যান্য যে ফুড সিপিএ আছে এটা এটার মতো কিন্তু তারা কাজ কার্যকরী না। কিন্তু এই জোয়ারটা হচ্ছে বেশি কার্যকরী, যেটা মাঠ পর্যায়ে কৃষক ভাইদের কাছে খুবই জনপ্রিয় একটা, যারা কমার্শিয়ালি চাষ করে তারা এখানে খুব ব্যবহার করে। সকালবেলা এটা একদম ফুলের মধ্যে স্প্রে করে দেয়, আমার দেখা যায় বেশিরভাগই ফল ফুল ফল ফলে ফল হয়ে যায়, ঝরাও পরেও কম, ফলও টিকে বেশি। আচ্ছা, তাহলে আমরা ভাই যেহেতু অপেক্ষা করতেছে হিউমিক অ্যাসিড নিয়ে, আমি আসলে কি করেছি, বাজারে যে বিভিন্ন গ্রুপ গুলো পাওয়া যায় সেগুলো ধরে ধরে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি যে এগুলো হচ্ছে এই হরমোন এইভাবে পাওয়া যায় এবং এটা কাজ। আমি কাজ আগে কথা আগে বলছি যে বেশিরভাগ কাজই হচ্ছে ফুল ফলের বৃদ্ধি। হ্যাঁ, এটা হচ্ছে মূলত কাজ। এই জন্য আমাদের এক এক ধরনের হরমোন আনা হয়েছে, এবং কোনটা কেন আনা হয়েছে, কোথা থেকে আসছে, সেই ব্যাখ্যাটা আপনাদেরকে দিলাম। যেমন এখানে শুধুমাত্র তো গ্রুপ ভিত্তিক বললাম, এখন এই গ্রুপের বাইরেও বিভিন্ন ধরনের কম্বিনেশন করে পিজার চলে আসছে, যেগুলোর মধ্যে অনুখাদ্য যুক্ত করা হয়েছে। যেমন আপনার আছে বায়োগ্রিন প্লাস, আগে ছিল বায়োগ্রিন, এখন চলে আসছে বায়োগ্রিন প্লাস, যেখানে পিজিআর অনুখাদ্য যুক্ত করা হয়েছে। অনুখাদ্য হচ্ছে এগুলো ন্যানো পার্টিকেল বলা হয়, মানে ছোট ছোট একদম মানে খাদ্যগুলো যেগুলো গাছের পুষ্টি উপাদানের কথা বলছিলাম শুরুতেই। পিজিআর কিন্তু পুষ্টি উপাদান না, So আমি যদি একসাথে পুষ্টি উপাদানটা স্প্রে করে দিতে পারি, তাহলে কিন্তু পিজিআর কাজটা হলো, আমার খাদ্যের ঘাটতিটা সরি পূরণ হয়ে গেল। এই জন্য এই জিনিসগুলো এখন আপডেট আসতেছে। বায়োফার্টি দেখছেন, এটা কিন্তু একটা পিজিআর। লিটুসেন এখানে লেখা আছে, লিটুসেন কিন্তু হচ্ছে নাইট্রোফেনল গ্রুপের কার্বন আছে, এটা হচ্ছে আরেক ধরনের পিজিআর। আমি আগে স্পেসিফিক নির্দিষ্ট গ্রুপের নামগুলো বলছি, আর আমি বলতেছি এর বাইরেও যে পিজিআর গুলো থাকতে পারে, এগুলো হচ্ছে নামগুলো আমি দেখাইলাম। এছাড়া আছে যে এনএসি গোল্ড, এটা কিন্তু ন্যানো ন্যানো উপাদানগুলো যুক্ত করা হয়েছে, যেটা খুব ভালো পরিমাণে ফলন বাড়ায়, যেটা আপনি মোটামুটি সব ফসলেই ব্যবহার করা যায়। এটা সাধারণত 2 থেকে 3 বার ব্যবহার করতে হয়, যেটা ওদের যেটা রিকমেন্ডেশন। হ্যাঁ, যেটা সাধারণত 20 থেকে 20 দিনের পর থেকে ব্যবহার করা শুরু করা, তার পরবর্তীতে 20 দিন অন্তর অন্তর ব্যবহার করা এনএসি গোল্ড। তাহলে এখানে হচ্ছে আগে যে পিজার আলোচনা করলাম সেই পিজার গুলো থেকে ভিন্ন, কিন্তু সবগুলোর কাজ কিন্তু মোটামুটি একই। কি কাজ? যে আমরা ফলন বাড়ানো, ফুল ফল বৃদ্ধি বাড়ানো এবং ফল টিকানো। কোনটার কম্বিনেশন কম বেশি আছে কোম্পানি অনুযায়ী, যেহেতু এক একটা কোম্পানি কম্বিনেশন এক এক রকম থাকে, সে অনুযায়ী কোনটা ভালো হয় কোনটা একটু খারাপ হয়। তো আপনাদের জানা দরকার আগে যে আসলে কোন কোন পিজার আছে, কোন কোন পিজিআর কোন কোন কাজ করে। ঠিক আছে, তো যে পিজা গুলো বললাম এই পিজা গুলো সবচেয়ে বেশি পরিমাণে আপনারা মাঠে পাবেন এবং বেশি জনপ্রিয়। এখন এর বাইরেও কিছু পিজা আসছে, সেগুলো আমি আলোচনা করবো, কারণ এই যে নামগুলো বললাম এই সবগুলোই সবজি ফসলে বেশি ব্যবহার করা হয়। তবে সবজির বাইরেও যে ফলে ব্যবহার করা হতে পারে সেটা আমি রাখছি আর কি, সেজন্য এটা আলাদা করছি। আচ্ছা, সাধারণত এনএসি গোল্ডের যেটা পরিমাণটা, এটা হচ্ছে যে 4 মিলি করে। হ্যাঁ, 4 মিলি করে হচ্ছে জমি তৈরির সময় দিতে বলা হয়, সারের সাথে মিশিয়ে দেওয়া যায়। পিজের সুবিধা হচ্ছে এটা সারের সাথে মিশিয়ে দেওয়া যায়। এনএসি গোল্ড এরা বলছে ওদের যে 4 মিলি করে সারের সাথে মিশিয়ে দেবো, পরবর্তীতে 20 দিন পর থেকে 1 মিলি করে, মানে প্রতি লিটারে আপনার 1 থেকে 1.5 মিলি করে আপনারা স্প্রে করবেন 20 দিন পর পর। যদি এটা 2 থেকে 3 বার স্প্রে দেওয়া যায়, ফলন বাড়বে। আচ্ছা, তাহলে এক ভাই বলছিলেন যে আমরা যদি দেখি যে এই যে হিউমিক অ্যাসিড, হ্যাঁ এটা আসলে কি জিনিস? হিউমিক অ্যাসিড হচ্ছে শিকড় বর্ধক। হিউমিক অ্যাসিডকে আমরা বলি এটা আসলে শিকড় বর্ধক, গাছের শিকড়ের বৃদ্ধিকে এটা সাহায্য করে। আমরা যেহেতু এখন সবকিছু পরিবর্তন চলে আসছে, আমরা চাচ্ছি খুব দ্রুত যাতে আমাদের ফল দেয়, খুব দ্রুত যাতে আমাদের ফুল চলে আসে, আমাদের যাতে গাছের বৃদ্ধি ভালো হয়। এখন আপনি ফুল ফল কখন আসবে? যখন গাছে খাবার নিতে পারবে। যখন দেখবেন হঠাৎ করে গাছে সার দিয়েছেন, সবই দিয়েছেন, কিন্তু কি হচ্ছে না, গাছে খাবার নিতে পারতেছে না। আমার আপনার তো ক্ষমতা নাই গাছে খাবার খাওয়াই দেওয়ানো মানুষের মতো। তাহলে এখন কি করবে? সে খাবারটা কিসে নেয়, কিভাবে নেয়? শিকড়ের মাধ্যমে। তাহলে এখন এই শিকড়ের মাধ্যমে নিতে পারে, সেই জন্য আমরা কিন্তু শুরুতে বলছি যে আমরা বিভিন্ন ধরনের হরমোন কাজ করি শিকড়ের ক্ষেত্রে। অক্সিন আছে, জিবরেলিক অ্যাসিড, অক্সিন আছে, হ্যাঁ জিবরেলিক অ্যাসিড আছে, যারা শিকড়ের মধ্যে থাকে। কিন্তু তাহলে আমাদের যদি এরকম কোন হরমোন আমরা প্রয়োগ করে দিতে পারি শিকড়ের মধ্যে, যাতে আমাদের শিকড়ের বৃদ্ধিটা বেশি হয় এবং বেশি খাবার দিতে পারে, তাহলে কিন্তু গাছের বৃদ্ধি আরো বেশি ভালো হবে। এই জন্য চলে আসছে, চিন্তা করলো কি আনা যায় এরকম, যেহেতু আমরা ফুল ফলের জন্য নিয়ে আসছি, তাহলে আমাদের শিকড়ের জন্য আনা দরকার, সেই জন্য চলে আসে হিউমিক অ্যাসিড। এই হিউমিক অ্যাসিড কি করে? আপনার শিকড়ের ক্ষেত্রে প্রয়োগ করা হয়, সারের সাথে মিশিয়ে দেওয়া যায়, পরবর্তী স্প্রে করে দেওয়া যায়, যেটা আমাদের শিকড়ের বৃদ্ধির জন্য কাজ করে। যে ভাই বলতেছিলেন যে হিউমিক অ্যাসিড আসলে কি, এটা মূলত হচ্ছে শিকড় বর্ধক। এবং এই
এই যে হিউমিক অ্যাসিডিক অ্যাসিড, হ্যাঁ, so এই হরমোনটা কিন্তু শিকড় বর্ধক হিসেবেও কাজ করে। এটা মাথায় রাখতে হবে। আমি কিন্তু এখানে ক্রস কেয়ার লিখছি, এটা কিন্তু ন্যাপথালিক অ্যাসিডিক অ্যাসিড 4.5%। খেয়াল করেন, আমি আপনাদের একটা কথা বারবার বলছি যে কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রা ভিন্নতার কারণে পরিমাণ কম বেশি হয়, একই জায়গায় কাজ করে। এটাকে 4.5% আনা হয়েছে, ব্যবহার করা হইতেছে কোথায়? ফুলের ক্ষেত্রে, ফল তৈরি করার ক্ষেত্রে। আর এটা পার্সেন্টেজ আনা হয়েছে কত পার্সেন্ট দেখেন? 98%। ব্যবহার করা হচ্ছে কি কোথায়? শিকড়ের ক্ষেত্রে। একই জিনিস, পরিমাণ ঘনমাত্রা কম বেশি কারণে ব্যবহার দুই জায়গায়, যেন গুরুত্বপূর্ণ। তো এটা এই ন্যাপথালিক অ্যাসিড যখন 98% হবে, এটা কি করে? শিকড় বৃদ্ধির জন্য দারুণ কাজ করে, শিকড় বৃদ্ধির জন্য ব্যবহার করা হয়। এই জন্য বলা হয় রুটন প্লাস, রুটন, হ্যাঁ, যেমন এখানে আছে মারিয়া, হ্যাঁ, এইগুলো হচ্ছে আপনার শিকড় বর্ধক হিসেবে কাজ করে এবং শিকড় বৃদ্ধি বাড়ায়। এবং হিউমিক অ্যাসিড যেটা বলছেন, এটা কিন্তু এই শিকড় বৃদ্ধি হিসেবেই কাজ করে। আচ্ছা, তাহলে আমাদের আরেকটা জিনিস যেটা নতুন এখন যেটা আসতেছে বাজারে, যেটা বলা হয় প্যাক্লোবিউট্রাজল। প্যাক্লোবিউট্রাজল এটা বিভিন্ন কোম্পানি আনছে। তার মধ্যে যেমন এখানে আছে অটো কোম্পানির ক্রোস, মানে ন্যাশনাল ক্রপ এগ্রিকেয়ারের আছে প্যাক্লোনেক, তারপরে এখানে একটা কোম্পানি আছে সুপার গ্রিন, আরো জিনিস আছে। সেই প্যাক্লো জলটা কি করা হয়? আমের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। আমরা এটা খুব বেশি ব্যবহার করি। গত গত সিজনে দেখলাম এক ভাই বলতেছে যে ভাই এটা হচ্ছে আলুতে ব্যবহার করতেছে, কিন্তু আলুতে ফলন ভালো আসতেছে, বেশি আসতেছে, কিন্তু আসলে আলুর জন্য মধ্যে দেওয়া হয় না যতদূর আমি জানি। সাধারণত এটা আমের ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়, আমের কুশি বাড়ানোর জন্য। অনেক সময় দেখা যায় একবার আম ধরলে পরের বার আম ধরে না, সেই ক্ষেত্রে এটা যদি দেওয়া যায় তাহলে কিন্তু পরের বার আম ধরে। এই জন্য এটা খুব বেশি জনপ্রিয়তা পায়। তবে সাবধান, বেশি পরিমাণে ব্যবহার করার কারণে কিন্তু আপনার দীর্ঘমেয়াদী একটা প্রতিক্রিয়া কিন্তু আসতে পারে। যেহেতু আপনাদের জানা দরকার, শেখা দরকার, সবগুলো পিজিআর আপনাদের সঙ্গে ধারণা থাকা দরকার। সেই জন্য আপনার যত ধরনের পিজিআর পাওয়া যায় বাংলাদেশে, সকল ধরনের পিজিআর নিয়ে আলোচনা করলাম, যাতে আপনারা বুঝতে পারেন কখন কোনটা কোথায় দিবেন। প্রথম এই জন্য আমি 4টা ক্যাটাগরি বলছি। আপনারা হয়তো নামগুলো মনে রাখা কঠিন, হয়তো বুঝবেন না, বা মাথা থেকে নতুন জিনিসগুলা নাও মনে থাকতে পারে। আরেকবার আপনাদের বলবো, এই পর্যন্ত যে আলোচনাগুলো করেছি এর বাইরে কোনো পিজিআর আপনাদের আছে কিনা যেটা আমি আলোচনা করি নাই, গ্রুপ কোনো আছে কিনা চাইলে বলতে পারেন। ফ্লোরাটা, মোমেন ভাই, ফ্লোরাটা কি তাহলে? ফ্লোরা হচ্ছে নাইট্রোবেনজিন, এটা এক ধরনের পিজিআর। ফ্লোরা গ্রুপটা লেখা ছিল শুরুতে আমার নাইট্রোবেনজিন, ওটা আমি সামনে ছবিতে আনা হয় নাই, ওটা হচ্ছে নাইট্রোবেনজিন গ্রুপ। আচ্ছা, আমাদের এদিকে তো ফ্লোরা এবং মিরাকল বেশি চলে, ফ্লোরাটা বেশি চলে। হ্যাঁ, এই যে মিরাকুলাম তো ছিল মনে হয়, আলোচনা করছি। জি, জি। হ্যাঁ, ও ট্রাইকন্টিনেন্টাল। স্যার, আপনার প্রথম যে স্লাইড গুলো দেখা আসলেন স্যার, ওই স্লাইডের ভিতরে পিজিআর এর ভিতরে জিবলিক অ্যাসিডের পরে 5 নাম্বার পয়েন্টে ছিল হিউমিক অ্যাসিড। হিউমিক অ্যাসিডের এরকম কোন স্লাইড তৈরি করে, কিংবা হিউমিক অ্যাসিড বাজারে আরো কি কি নামে কিভাবে পাওয়া যাচ্ছে এরকম কোন বর্ণনা কিংবা স্লাইড আছে কিনা স্যার? যদি থাকে তো সেটা একটু দেখান, সেটা একটু বর্ণনা করেন স্যার। 5 নাম্বার পয়েন্টটা স্যার। আচ্ছা আচ্ছা, হিউমিক অ্যাসিডটা শিকড় বর্ধক হিসেবে কাজ করে। যেমন এখানে আমি যেহেতু এই শিকড় বর্ধকের জিনিসগুলো রাখছি, হ্যাঁ, এই জন্য ওইটা রাখা হয় নাই। এটার মধ্যে আলোচনার মধ্যে আমি বলে দিচ্ছি, হিউমিক অ্যাসিড হচ্ছে 72% বেশিরভাগ হয়। যে হিউমিক অ্যাসিডটা শিকড়ের জন্য শিকড় বর্ধক হিসেবে ব্যবহার করা হয়, এটা বিভিন্ন কোম্পানি নিয়ে আসছে। তার মধ্যে যদি আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যেমন শক্তি আছে, ইস্পানি কোম্পানির একটা প্রোডাক্ট। এটা হচ্ছে যে যেহেতু আমরা মাটির উর্বরতা কমে যাচ্ছে আমাদের, এবং গাছ খাবার নিতে পারে না, যেহেতু যখন প্রতিকূল অবস্থা তখন তৈরি হয়ে যায়, শিকড়ের বৃদ্ধি যদি আমরা বাড়াইতে পারি, হ্যাঁ, বা আমাদের গাছকে খাবার নেওয়ার ক্ষমতা যদি বাড়াইতে পারি, তাহলে কিন্তু আমাদের ওই গাছটা, অনেকে দেখবেন চারা লাগাইছেন, মালচিং করে চারা লাগাইছেন, চারা যেরকম লাগাইছেন ওই রকম ভাবে আছে, তো অথবা গাছে রোগ হয়েছে, গাছ টিকতে পারতেছে না, মারা যেতেছে, ছত্রাকনাশক স্প্রে করছেন কিন্তু সেখানে কাজ হচ্ছে না। ওই জায়গায় যদি আপনি হিউমিক অ্যাসিডটা দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু সে কি করবে, গাছের থেকে নতুন শিকড় গজাইতে জন্য তাকে বাধ্য করবে যে তোমার এখন নতুন শিকড় গজানো দরকার। এই যে একটা ঘটনা, এই যে একটা বিষয়, এটা কিন্তু কাজ করে হিউমিক অ্যাসিড। এবং এই যে শিকড় বর্ধক গুলো যেগুলো আছে, এগুলো কিন্তু সবগুলো একই কাজ করে। হ্যাঁ, শুধু হিউমিক অ্যাসিড না, ন্যাপথালিক অ্যাসিড, হিউমিক অ্যাসিড, ন্যাপথালিক অ্যাসিড, যে নামগুলো আমি বলতেছি, রুটন, রুটন প্লাস, মারিয়া, বা যেগুলো শিকড় বর্ধক লেখা, সবগুলো একই কাজ, কাছাকাছি, সবগুলি আপনাকে শিকড় বাড়ানোর জন্য কাজ করবে। যেহেতু আমি হিউমিক অ্যাসিড কথা বললেন, যেহেতু এটার নাম, তাহলে একটা চাই জানলে ভালো হতো যে ওটা কি কি নামে পাওয়া যায়। তার মধ্যে আমি একটা জিনিস ব্যাখ্যা করি, তারপর আমি নাম বলে দিচ্ছি আপনাদের। নাম বলতে সমস্যা নেই। যেমন আমি এটার নাম বললাম হিউমিক অ্যাসিড 72%, যেটাকে বলা হয় শক্তি, ইস্পানি প্রোডাক্ট। এটার মধ্যে এটা আসলে মূলত
যেটা বলা হয় মাটি, এটা মাটির উর্বরতা বৃদ্ধির ক্ষেত্রে একটা ভূমিকা রাখে, যেটা বিষয় বলা হয়। সবচেয়ে বড় বিষয় শিকড় বৃদ্ধি, শিকড়ের জন্য কাজ করে। এটা সারের গ্রহণ করার যে ক্ষমতা গাছের সেটা কিন্তু বাড়ায় দেয়। হ্যাঁ, এবং পিএইচ নিয়ন্ত্রণের ক্ষেত্রে একটা কিন্তু ভূমিকা রাখে হিউমিক অ্যাসিড। এই জন্য এই জিনিসগুলো হচ্ছে গুরুত্বপূর্ণ এর কাজ। আর অনেক কাজ আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ কাজগুলো আমি বললাম। আর যদি আরো কিছু নাম আপনাদেরকে আমি বলি, তার মধ্যে যেমন আছে হচ্ছে আপনার দেখবেন হচ্ছে হাই গোল্ড প্লাস, হ্যাঁ, পটাশিয়াম হিউমেট আছে। হ্যাঁ, এটা একটা প্রোডাক্ট, এটাও কিন্তু আপনার হিউমিক অ্যাসিড সমৃদ্ধ। তারপরে আপনার হচ্ছে আরো নাম দেখবেন হচ্ছে সম্ভবত নাম এই মুহূর্তে, যেহেতু বিভিন্ন কোম্পানির নাম আছে, হিউমিক অ্যাসিড নামটা বলে দিচ্ছি, সব কোম্পানির নাম তো মনে রাখা সম্ভব না। তো আপনারা যেটা ব্যবহার করবেন হিউমিক অ্যাসিডটা যদি ব্যবহার করেন, বা রুটন যে রুট হরমোন যেগুলো ব্যবহার করেন, তাহলে সেটা আপনি সারা সাথে দিয়ে দিতে পারেন। তাহলে আপনার গাছের শাকচরের বৃদ্ধির জন্য কাজ করবে। আর যখন ফুল চলে আসবে তখন আপনারা এই হরমোন গুলো দিবেন, যেটা আমি আগে দেখাইছি, যেটা নিয়মিত ব্যবহার 15 দিন পরে ব্যবহার করবেন। এই জন্য আমি ক্যাটাগরি আরেকবার একটু ব্যাখ্যা করি আপনাদের। হ্যাঁ, যে এইগুলো কিন্তু ফলের জন্য, বিশেষ করে আমের জন্য ব্যবহার করা হয়। এগুলো কিন্তু অন্য ফসলের ক্ষেত্রে ব্যবহার করলে সেন্সিটিভ, কিন্তু মাথায় রাখতে হবে। আপনি ব্যবহার করেন দায় আমার, আমি অন্য ফসলের ক্ষেত্রে সাজেস্ট আমি করি না। সেগুলো ব্যবহার যদি করতে চান সে আপনাদের নিজ দায়িত্বে ব্যবহার করতে পারেন। সাধারণত এটা আমের ক্ষেত্রে ব্যবহার করা হয়। আচ্ছা, এগুলো যে রুটন হরমোন গুলো আছে, রুট হরমোন যেগুলো আমরা বলতেছি, ন্যাপথ্যালিক অ্যাসিড এবং হিউমিক অ্যাসিড, এগুলো শিকড় বর্ধক হিসেবে ব্যবহার করা হয়। হ্যাঁ, আর ব্যবহার বিধি যেটা আমরা বলছি যে এগুলো সারের সাথে ব্যবহার করা যায়, কোনো সমস্যা হয় না। আচ্ছা, এগুলো বিভিন্ন কোম্পানির নাম আছে, সেই জন্য আমি কয়েকটা নাম বলে দিচ্ছি, যেমন শক্তি, আরটা হচ্ছে হাই গোল্ড প্লাস। হ্যাঁ, আরো যদি আপনারা দেখবেন আরো নাম পাবেন। তারপর এগুলো আমরা কোন ব্যবহার করবো শিকড় বৃদ্ধির জন্য। আর এই যে নামগুলো বলছি, যে বায়োগ্রিন প্লাস, বায়োফার্টি, লিটুসেন, হ্যাঁ, তার পরবর্তীতে এগুলো কিন্তু ক্রস কেয়ারটা কিন্তু ফুলের জন্য স্পেসিফিক ভাবে, যদি ফুল থেকে করা যায়, এটা সেন্সিটিভ, মাথায় রাখতে হবে। আর বাকি যেগুলো হরমোন গুলো বলছি, এগুলো আমাদের ফুল ফলে ধরা এবং ফল বেশি হওয়া, ফল বড় হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখবে। এগুলো এগুলো গ্রুপ নাম ভিন্ন ভিন্ন। এই গ্রুপ নামগুলো বলছি কয়েক ধরনের গ্রুপ। ট্রাইকন্টানল গ্রুপ, জিবরিলিক অ্যাসিড, যেটা মূলত ফলন বাড়ানোর জন্য কাজ করে, গাছের বড় করার জন্য কাজ করে। হ্যাঁ, এবং আমরা বিশেষ করে বললাম যে আলুর কথা বললাম, হ্যাঁ, কলার কথা বললাম, এই ফসলগুলোর ক্ষেত্রে বেশি ব্যবহার করা হয়। আমি মরিচের কথা যে বলেন, মরিচ বা শসা বা করলা, লাউ, এগুলোর ক্ষেত্রে কিন্তু জিবরিলিক অ্যাসিডটা ব্যবহার না করাটা বেটার আমার। সেক্ষেত্রে আপনার অপশন যেগুলো হচ্ছে যেমন মিরাকোলান, প্রোটোজিন, হ্যাঁ, তার পরবর্তীতে আপনার হচ্ছে নাসাদ আছে, যেমন ট্রাইকন্ডাল যে গ্রুপটা, এই সবজির ক্ষেত্রে বেশি ব্যবহার করা যায়। যে আপনি সবজিটা বড় করতে চাচ্ছেন, ফুল ফল টিকতেছে না, আপনি ব্যবহার করেন, মিরাকোলান ব্যবহার করেন। কিন্তু ন্যাপথ্যালিক অ্যাসিডটা যখন দেখবেন যে না, খুব বেশি সমস্যা হচ্ছে, টিকতেছে না, তখন আপনাকে এটা এই জায়গায় তখন আসবেন ধাপে ধাপে। যেমন এই যে নামগুলো বলছি ট্রাইকন্ডাল গ্রুপ, এগুলো এজ ইউজুয়ালি সবকিছুর ক্ষেত্রে ব্যবহার করা যায়। কিন্তু যখন সমস্যাটা বেড়ে যাবে, না কন্ট্রোল হচ্ছে না, তখন আপনি আসবেন ক্রস কেয়ারের কাছে, যে না আমার তো এর কাজ হয় নাই, তখন আমি ক্রস কেয়ার ব্যবহার করি। কারণ এটার কনসেন্ট্রেশন অনুযায়ী ফুল থেকে ফলের ক্ষেত্রে ভূমিকা রাখে বেশি। কিন্তু শুরুতে ব্যবহার না করাটা বেটার। অনেক কনফিউশন গুলো, একটু কনফিউশন লাগতে পারে অনেকের কাছে, আরেকবার একটু বলে দেই যেহেতু আপনারা পান। এখানে আমি দেখছিলাম যে ফুড সিপিএ, সামুদ্রিক শৈবাল আমি ক্যাটাগরি করি, 1 নম্বর, 2 নম্বর ট্রাইকন্ডানল। এই 3টা জিনিস হচ্ছে আপনারা ফুল আসার শুরু থেকে বা আগে থেকেই, ফুল আসার আগে থেকে ব্যবহার করতে পারবেন। এগুলোর নেগেটিভ ইম্প্যাক্ট কম, পজিটিভ ইম্প্যাক্ট বেশি। সেন্সিটিভের জায়গা যদি সাধারণত 1 থেকে 1 মিলির মধ্যে থাকে বেশিরভাগ ক্ষেত্রে, 2 মিলির ক্ষেত্রে যেটা ছিল ওটা আমি লিখে দিচ্ছি, সামনে স্লাইডে লেখা আছে, আপনার হ্যান্ডনোটে থাকবে, ওটা আমি লিখে দিব। সো এইগুলো সাধারণত 0.5 থেকে 1 মিলির মধ্যে থাকে। ওই অনুযায়ী ব্যবহার যদি করেন আপনাদের কোনো সমস্যা হবে না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, জিবরিলিক অ্যাসিড একটা ট্যাবলেট হিসেবে থাকে। সো এটা আপনারা ট্যাবলেট যেটা বলছেন, যে ওই ট্যাবলেটের যে 1 গ্রামের ট্যাবলেট হয়, ওটা 16 লিটার বা 30 লিটারের সাথে মিশিয়ে যে নির্দেশনা থাকবে সেই অনুযায়ী দিবেন। এটা খেয়াল করতে হবে কোন ফসলে দিচ্ছেন। সাধারণত এটা সব ফসলের ক্ষেত্রে দেওয়া যায়, তবে পরিমাণ বেশি যাতে না হয় মাথায় রাখতে হবে। আপনি যদি নরম যে গাছগুলো সেগুলো দেন, এগুলোর ক্ষেত্রে ব্যবহারটা সেন্সিটিভ, মাথায় রাখতে হবে। সাধারণত আমাদের যেটা হয় আলুতে বেশি ব্যবহার করা হয়, বা যেগুলো আমাদের ফলনটা বেশি দরকার, বা আলুর ক্ষেত্রে বেশি ব্যবহার করি, কলার ক্ষেত্রে বেশি ব্যবহার করি, এটা আমরা বেশি ব্যবহার করি জিবরিলিক অ্যাসিডটা। আরো অনেক অনেক ব্যবহার করতে পারেন, সেগুলো আছে, কিন্তু অবশ্যই পরিমাণে ব্যবহার করতে হবে। হ্যাঁ, নাইট্রোবেনজিন যেটা ফ্লোরা হিসেবে পাওয়া যায়, ন্যাপথ্যালিক অ্যাসিড 2 ভাবে আমরা ব্যবহার করি। একটা হচ্ছে ফুল থেকে ফল তৈরি হওয়ার জন্য, আরেকটা হচ্ছে আমরা শিকড় বর্ধক হিসেবে ব্যবহার করি।
পেট্রোবিউটাজল আমরা আমের ক্ষেত্রে ব্যবহার করি বেশিরভাগ ক্ষেত্রে। আচ্ছা, যেমন আমি এখানে দেখাইছি, যেমন 4-CPA, সামুদ্রিক শৈবাল যেগুলো পাওয়া যায়, জিবরেলিক অ্যাসিডের কথা আমি বলছি, ট্রাইকন্টানল গ্রুপের কথা বললাম, এরপর ন্যাপথালিক অ্যাসিডের কথা বলছি। আর এছাড়াও আরো পিজিআর যেগুলো আছে, হ্যাঁ আপনারা যদি এখন পিজিআর এর সাথে অনুখাদ্য থাকে সেটা অবশ্যই আরো বেস্ট আমি মনে করি, কারণ আপনার একসাথে দুটো জিনিস পাচ্ছে গাছ, অনুখাদ্য প্লাস পিজিআর। এনএসি গোল্ড ভিন্ন ধরনের ন্যানো উপাদান, সামনে আরো আসবে অনেক ধরনের এরকম আসতেছে, কারণ আমরা এখন সার প্রয়োগ করার থেকে আমরা স্প্রেতে চলে যাচ্ছি, কারণ গাছ যদি সরাসরি প্রয়োগ করা যায় গাছ কিন্তু খুব সহজে নিতে পারবে। এই জন্য এই জিনিসটা যেটা বলা হয় এনএসি গুলো একটু আলাদা, সেজন্য এটা রাখছি। এটা সাধারণত শুরুতে দেওয়া হয়, পরবর্তীতে 20 দিন অন্তর অন্তর 20 দিন পর পর দেওয়া হয়। আর এটা হচ্ছে শিকড়ের কথা বলছি। আচ্ছা, এই মোটামুটি আমাদের আজকের পিজিআর নিয়ে আপনাদের আলোচনা। এবার আপনাদের কাছে আসি, আপনাদের যদি কোনো বিষয় বুঝতে সুবিধা থাকে, কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। আচ্ছা ভাইয়া, আমের জন্য যেটা নাইট্রোবেনজিনটা আসলে কোন কাজের জন্য বেশি ভালো কাজ করে? ফ্লোরা যেটা বললেন। জি, এটা হচ্ছে মোটামুটি সকল ধরনের যে হরমোন গুলো আছে, মানে যেটা আমি বেশিরভাগ বলছি 4-CPA, নাইট্রোবেনজিন, তারপর পরবর্তীতে ট্রাইকন্টানল, এই যে গ্রুপগুলো বলছি সবগুলো একই রকম কাজ। এটা ফুল ফলের বৃদ্ধি করে, ফুল থেকে ফল হতে সাহায্য করে। তবে যে একটা নাম বলা গেলে এভারেজ জোয়ার, যেটা এটা স্পেসিফিক ভাবে টমেটো ক্ষেত্রে করা হয়, এটা ফুল থেকে সরাসরি ফলের জন্য সবচেয়ে বেশি কাজ করে টমেটোর ক্ষেত্রে। মানে এখানে ভাগ আছে, আমি যেন ভাগগুলো কিন্তু বলে দিচ্ছি, আপনারা নিতে পারতেছেন কিনা আমি জানি না। হ্যাঁ, একটু মানে যেহেতু বিষয়গুলো একটা নতুন, অনেকের জন্য হয়তো গোলাই যাইতে পারে, কিন্তু আমি কিন্তু ভাগ ভাগ করে বলছি। জি, ভাগগুলো আসলে একবার বলতে গিয়ে আবার শেষ হলো না। যে প্রথমে তিনটা যে বললেন 4-CPA, সামুদ্রিক শৈবাল, জিবরেলিক অ্যাসিড, এগুলো যে ফুল আসার আগে বললেন। আচ্ছা আচ্ছা, আমি আরেকবার বলে দিচ্ছি, হ্যাঁ একদম ক্লিয়ার করে দিচ্ছি। একবার বললে ভালো হয়। আচ্ছা, এখানে যদি দেখেন যেমন এই যে 4-CPA, সামুদ্রিক শৈবাল, হ্যাঁ নাইট্রোবেনজিন, ট্রাইকন্টানল, হ্যাঁ এই চারটা যে নাম বলছি, এই চারটা আপনারা ফুল আসার আগে 15 দিন অন্তর অন্তর ব্যবহার করতে পারবেন। তবে নাইট্রোবেনজিনটা ফুল আসার আগে ব্যবহার না করা ভালো। আর এই ক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে ফুল আসার আগে সামুদ্রিক শৈবাল, ফুল আসার পর যখন ফল 2-1 বার দিয়ে দিবে তারপর থেকে ব্যবহার করাটা আরো বেশি ভালো। কারণ কি, প্রত্যেকটা গাছের নির্দিষ্ট একটা কি আছে, পাওয়ার আছে, সে ফুল ফল দিবেই। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি সামুদ্রিক শৈবাল যখন দিবেন এটা আপনার জন্য গাছের জন্য ভালো, কারণ নাইট্রোজেন আছে। কিন্তু আমরা যে পিজিআর গুলো কখন দিতে বলি, যখন আপনার ফুল, যখন ফল, ধরেন আপনি একটা সবজি দিচ্ছেন, 2-3 বার মানে তুলে ফেলছেন, তারপরে আপনার ফলনটা কিন্তু কমে যায়, ফল আর দিতে চায় না, ফল বাঁকা হয়ে যায় বা ফল একটু আর অন্যরকম হচ্ছে, তখন আপনি পিজিআর চলে যান। কারণ পিজিআর কি করবে, আমার স্বাভাবিক যে তার ক্ষমতাটা কমে গেছে, আমার ক্ষমতা বাড়ানো দরকার। ওই জায়গায় যদি আপনি পিজিআরটা স্প্রে করেন, তাহলে আপনার গাছের কিন্তু ক্ষমতাটা আবার বাড়াই দিবে, তার মানে গাছের শক্তি বাড়াই দিবে, যেটা আমরা যেটা বলি আর কি সহজ ভাবে, যখন শক্তি বাড়াই দিবে ফুল ফুল আবার আগের মতো চলে আসবে। এই জন্য স্বাভাবিকভাবে মানে যখন ফুল ফল 1-2-3 বার, 1 বা 2 বার, কমপক্ষে 2 বার নেওয়ার পরে আপনারা যে পিজিআর ব্যবহার করেন, যেগুলো আমি বললাম, যেমন 4-CPA, জিবরেলিক, নাইট্রোবেনজিন, ট্রাইকন্টানল, এই তিনটা যদি 2-3 বার পরে ব্যবহার করেন, কমপক্ষে 2 বার পরে, তাহলে আপনাদের জন্য গাছের জন্য সেটা সেফ। আগে ব্যবহার করা যায়, কিন্তু সেক্ষেত্রে গাছের ক্ষমতার কার্যক্ষমতাটা একটু কমে যাওয়ার সম্ভাবনা আছে। আমি মানে আমি বলে দিচ্ছি না, কারণ অনেকে ব্যবহার করে থাকে, অনেকে হয়তো 15% মনে হতে পারে, যেন ওইটা আমি যাচ্ছি না। যে ওইটা বেস্ট হচ্ছে গাছের নির্দিষ্ট ক্ষমতা তাকে সুযোগ দেওয়া, তার উপরে নিয়ে যান, তাহলে আপনার গাছের জন্য সেটা ভালো হবে। আর আগে যদি ব্যবহার করতে চান, যে না আমি আগে থেকে ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে সামুদ্রিক শৈবাল আছে, এবং এই যে আপনার ওই যেটা লাস্টে দেখাইছি একটা ন্যানো ন্যানো উপাদান সমৃদ্ধ, সেটা হচ্ছে 2টা নাম আছে, সেটা আমি দেখাইনি এখনই। সেটা হচ্ছে আপনার বায়োগ্রিন প্লাস এবং এনএসি গোল্ড, এই 2টা জিনিস আপনারা আগে থেকে ব্যবহার করতে পারবেন। আর এখানে অনুখাদ্য আছে, গাছকে আরো বৃদ্ধিতে সাহায্য করবে, পাশাপাশি আপনার ফুল ফলের ক্ষেত্রে ভূমিকা রাখবে। তো মূলত এরা গাছের বৃদ্ধিতে সাহায্য করে, ভূমিকা রাখে। আচ্ছা, তাহলে আমি আসলে ভাগ যেটা দেখাচ্ছিলাম সে একটা শেষ করি, যে আপনারা আগে ব্যবহার করবেন কোনটা, 4-CPA, বায়োগ্রিন প্লাস এবং এনএসি গোল্ড আগে ব্যবহার করতে পারবেন। সরি, সামুদ্রিক শৈবাল, এনএসি গোল্ড এবং বায়োগ্রিন প্লাস আগে ব্যবহার করতে পারবেন। 4-CPA, নাইট্রোবেনজিন, ট্রাইকন্টানল, এগুলো আপনারা 1-2 বার ফল সংগ্রহ করার পরে ব্যবহার শুরু করবেন। হ্যাঁ, যখন দেখবেন যে না গাছের বৃদ্ধি একটু কমে যাচ্ছে, তখন ব্যবহার করবেন। আর হিউমিক অ্যাসিড এবং রুট হরমোন যেগুলো আছে, এগুলো আগে থেকে একদম শুরুতে আপনারা সারের সাথে বা জৈব সার যখন দেবেন তখন দিয়ে দিবেন, তাহলে আপনার কি হবে, এটা আপনার গাছের শিকড় বৃদ্ধিতে, গাছের দ্রুত
গাছকে মানে বড় হতে সাহায্য করবে। আর এই যে প্যাক্লোবেটাজল, এটা আমের ক্ষেত্রে স্পেসিফিক ব্যবহার করা হয়, অন্য ফসলের ক্ষেত্রে সাবধান, ব্যবহার করার ক্ষেত্রে কিন্তু দায় আপনার, সে আপনি ব্যবহার যদি করতে চান করতে পারেন। তবে মূলত আমের ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন দেখা যায় যে আম গাছে ফল দিতেছে না, তখন এই জিনিসটা বেশি ব্যবহার করা হয়। তবে স্যার ব্যবহার আমের বিধি, ক্ষেত্রে বলছিলাম, স্যার আমের ক্ষেত্রে এটা একটু ছবিটা দেখতেছে স্লাইডটা। আচ্ছা আমি আসতেছি, ওইটা আমি এটা ক্যাটাগরিটা শেষ করে দেই, তারপরে আমি আসতেছি। তাহলে আমি এখানে ক্যাটাগরি কি বলছি, আগে ব্যবহার করার ক্ষেত্রে বলছি। আগে ব্যবহার ভাই করা, বলছিলাম কি যে প্যাক্লোবিউটেরাজলটা কি শুধু ওই মাটিতেই দিতে হয় নাকি স্প্রেও করা যাবে? সাধারণত এটা গাছের গোড়ায় দেওয়া হয় যতদূর আমি জানি। এটা স্প্রে করার ক্ষেত্রে মানে শিকড়ের ক্ষেত্রে দিলে সবচেয়ে বেটার। তারপরে হচ্ছে এর ব্যবহার বিধি আছে। ব্যবহার আপনারা যদি মনে করেন যে না, দিতে পারেন। সাধারণত দেখা যায় যে এটা, আচ্ছা আমি ক্যাটাগরিটা শেষ করতে পারলাম না, হ্যাঁ এটা আমি বলতেছি, ক্যাটাগরি শেষ করে দেয় একটু আপনারা। যে ফুড সিপিএ, নাইট্রোবেনজিন, ট্রাইকন্টানল, এইগুলো হচ্ছে আপনারা ফল যখন চলে আসবে তখন শুরু করবেন। সামরিক শৈবাল আগে ব্যবহার করবেন। ন্যাপথালিক অ্যাসিড ফুলের মধ্যে স্প্রে করবেন, যেটা আমার ফুলের জন্য। আর এটা আপনার যখন শিকড় বর্ধক হিসেবে কাজ করবে, ওটা আপনারা সারের সাথে গাছের শুরুতে দিয়ে দেবেন, যখন মাটি চারা লাগাবেন তখন দিয়ে দেবেন। হিউমিক অ্যাসিড শুরুতে ব্যবহার করবেন, কখন? সারের সাথে, শিকড় বর্ধক হিসেবে কাজ করবে। তাহলে এই যে প্যাক্লোবেটাজল ছাড়া বাকিগুলো আলোচনা একই ক্যাটাগরি, আপনারা ক্লিয়ার হতে পারছেন কিনা ক্যাটাগরিটা? জি জি বাকি ক্লিয়ার। একটু পরে দেওয়া যাবে? কারণ এটা যদি ক্লিয়ার না হন, পরে আপনারা বলবেন ভাই আজকে ক্লাস করা খুবই বোরিং লাগছে বা মাথার উপর দিয়ে গেছে, তো ভালো লাগবে না। এই জন্য আমি এটা ক্লিয়ার করতে চাচ্ছি। স্যার আগে ব্যবহার করতে হবে কত নাম্বার? আগে ব্যবহার করতে পারবেন সামুদ্রিক শৈবাল, যারা সমৃদ্ধ যেগুলো আছে প্রোটোজিন, এটা আগে ব্যবহার করলে আপনার জন্য সেফ, মানে গাছের জন্য ভালো। হ্যাঁ, তার পরবর্তীতে হচ্ছে যে আপনার বায়োগ্রিন প্লাস ব্যবহার করতে পারেন, এনএসি গোল্ড ব্যবহার করতে পারেন। এই তিনটা নাম হচ্ছে আগে ব্যবহার করলে কোনো সমস্যা নাই, ব্যবহার করার নির্দেশনা দেওয়া আছে, আগে থেকে ব্যবহার করা যায়। আর বাকিগুলো যেটা বলা হয় ফুল অবস্থা, মানে যখন ফুল চলে আসবে ওই অবস্থায় ব্যবহার করতে বলা হয়, যে অন্য যেগুলো আছে। আমি যেটা বললাম যে আপনারা যদি এটা 1-2 বার ফল তোলার পর ব্যবহার শুরু করেন, তাহলে আপনার জন্য এটা বেশি ভালো। বুঝতে পেরেছেন কিনা? সালাম আলাইকুম ভাইয়া। আচ্ছা, হ্যালো। জি ওয়ালাইকুম সালাম ভাইয়া, বলেন। জি আমি ওই স্পেসিফিক কিছু ফসল যেমন সরিষা, গমের ক্ষেত্রে জানতে চাচ্ছি এটার ক্ষেত্রে কোনটা সবচেয়ে ভালো হয় বা শুরুতে এবং পরে যেটা আচ্ছা আমরা তো ফোর্স। আচ্ছা, সাধারণত যে গুলো নাম পিজার আছে, পিজার কিন্তু আমি ক্লিয়ার করছি আপনাদের মনে হয়, এগুলো হচ্ছে গাছের মধ্যে থাকে, কিন্তু আমরা কি করি আরেকটু বাড়াই দিই যাতে আরেকটু বেশি ফলন পাই, আরেকটু বেশি হয়, ঠিক না? এটা হচ্ছে মূল বিষয়। তো সেই ক্ষেত্রে আপনি যেগুলো পিজার যেমন আছে, এগুলো যদি আপনি ব্যবহার করেন, এগুলো পরিমাণ ব্যবহার করলে সমস্যা নাই, ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি সরিষা মানে গাছ ছোট থেকে আর যা হচ্ছে গাছ বড় হয়ে যাওয়ার পর এবং ফল আসার পর বা গমের আসলে এখানে একটা জিনিস বলা হয় যে যেগুলো দানাদার, ধান, সরিষা, এই ক্ষেত্রে আসলে পিজিআর এর আমি খুব বেশি, মানে আমরা হয়তো মাঠ পর্যায়ে বলি বা বিভিন্ন কোম্পানি যারা তারা তো বলে, কিন্তু আসলে এটা কার্যকরী কিনা, আসলে ফলন বাড়ে কিনা, এটা কিন্তু প্রশ্ন থেকে যায়। আর এই জায়গায় কোনো সময় বিজ্ঞানী যারা গবেষণা করেন তারা কিন্তু এটা সাজেস্ট করে না। বুঝতে পারছেন কিনা আমার ভাই কথা? আমি সরিষাতে আমি যখন এই দানাদারের কাছাকাছি, তখন আমি এই দিছিলাম গত বছর 3 বিঘাতে সরিষাতে আমি দিলাম মিরাকুলানটা দিছিলাম। তারপর দেখলাম যে কালচে হয়ে গেছে আর আমার ফলনটা একবারে কম, মানে 1 বিঘাতে 1 মনের মতো আসছে, আরো কম আসছে। খুবই কম আসছে। তার মানে হচ্ছে কি না যে সিপে দিয়ে কিন্তু আমার রেজাল্ট ভালো হয়েছে আমাদের এই অঞ্চলে, বিশেষ করে অনেকে ব্যবহার করে ফোর্সিপে। গাছ ছোট থাকতে সরিষার গাছটা অনেক বৃদ্ধি পায় এবং পরবর্তীতে হচ্ছে গাছ ফল ধরার পরেও এটা আপনার 1 বার বা 2 বার এরকম অনেকে ইয়ে করে, কেউ 1 বার দেয়, কেউ 2 বার দেয়, আর গাছ ছোট থাকতে 2 বার দেয়, কেউ 3 বারও দিয়ে দেয়। এরকম অবস্থায় দেখা গেছে এটার মানে ফলন খুব বেশি হয়েছে কিন্তু ফোর্সিপে দিয়ে। ফোরসিপি এটা সামুদ্রিক শৈবাল এই দুটাই দিয়ে। হ্যাঁ, মানে সামান্য শৈবালটা সেফ জোন, অন্যান্য জিনিসগুলা ব্যবহার করা যাবে। কিন্তু একটা বিষয় আমি যেটা বলা হয় যে আপনার ফলনের বৃদ্ধির ক্ষেত্রে, ধানের কথা আমি বলি, একটা ভাই হয়তো আমাদের গ্রুপে প্রশ্ন করেছিলেন, ধানের ফলন বৃদ্ধির সাথে সম্পর্কিত হচ্ছে সার, খাদ্য। আপনার এর ক্ষেত্রে পিজিআর এর ভূমিকাটা, আপনারা যদি কোনো সময় মানে এটাকে, যেহেতু গবেষকরা কি করে
আর তুলনামূলক তুলনা করে, আমরা কিন্তু তুলনা করি না কখনো। আমরা মনে করি যে ফলন বাড়লে যে না এবার ফলন এটার কারণে বৃদ্ধি হয়েছে, আসলে ওটার কারণে বৃদ্ধি হয়েছে কিনা সেটা কিন্তু আমরা অনেক সময় বুঝি না, তাই না? আমরা ধরে নেই এটার কারণে হয়েছে। আপনার যেটা বলা হয় ধানের ক্ষেত্রে বিশেষ করে এখানে পিজের ভূমিকা খুবই কম। সাধারণত পিজের প্রয়োজন হয় না, এটা অতিরিক্ত খরচ। আপনি যদি ঠিকভাবে ইউরিয়া, পটাশ, টিএসপি সমমত দিতে পারেন, ইনশাল্লাহ আপনি ঠিকমতো সার দিলে আপনার ফলন বাড়বে। ঠিক আছে? আর আপনি যদি খরচ বাড়াইতে চান যে না আমি দিব, আমার খুব ইচ্ছা, পিজার দিতে পারেন, অনেক জায়গায় অনেকে দিচ্ছে, কিন্তু যেটা বলতেছে গবেষকরা যে আসলে এটা প্রয়োজন নাই। আর যেটা সরিষা দানা পুষ্ট আকারের যে বিষয়টা, এটা হচ্ছে ছত্রাকনাশকের সাথে। হ্যাঁ, যদি আপনি ফুড সিপিয়ে দেন সে একটু কি করে, গাছের এর মধ্যে কি আছে, অক্সিজেন আছে, সে কি করবে, গাছের বৃদ্ধি ভালো করবে। হ্যাঁ, এগুলো কিন্তু গাছের মধ্যে থাকে, বিষয়টা এরকম না যে এগুলো দিলে মানে প্রতিদিনের মতো আপনি দিতে পারেন, গাছের জন্য অবশ্যই এটা একটা অবশ্যই দিক চলে আসবে, সেটা আপনি ফল বৃদ্ধিতে সাহায্য করবে। কিন্তু সেটা যে ভাই বলছেন, যিনি দিয়েছিলেন, সম্ভবত পরিমাণ কম বেশি হতে পারে, এই জন্য এটা মাথায় রাখতে হবে। কিন্তু আপনার চাইলে দিতে ভাই পারেন। একটা প্রশ্ন, যে পিজিআর এগুলো তো মিরাকুলান গাছের উপর দেওয়ার পরে তো এই কি বলে পোকামাকড়ের আক্রমণ দ্রুত বাইরে যায়, এই ক্ষেত্রে Right. আসলে এই জন্য যে বিষয়টা বলা হইতেছে যে আপনি পিজিআর জিনিসটা ভালো দিক খারাপ দিক আছে। পিজিআর দেওয়ার পর দেখবেন রোগ এবং পোকা দুটোই বাড়বে, কারণ কি সে বেশি নরম হয়ে যায় গাছটা, এবং দেখা যায় হচ্ছে যে সবুজ হয়ে যায় বেশি। এই জন্য পরিমাণে মাথায় রাখতে হবে কখন দিবেন। ওই জন্য আমি এটা কথা বলছি, যখন আপনারা হয়তো অনেকে মানে আমরা আসলে অনেকে বুঝতে পারি না, কারণ তারা মনে করে যে শুরু থেকে দিলে গাছ তাড়াতাড়ি ফলন বড় হবে, তাড়াতাড়ি ফলন দিবে, তাড়াতাড়ি হবে। কিন্তু কোনো কারণে যদি রোগ ধরে যায় তখন কিন্তু আর থামাইতে পারবেন না, কারণ এটা দ্রুত ছড়ায় যায়, গাছ নরম জিনিসে যেটা হয় আর কি। তো এই জন্য আমাদের যেটা সাজেশনটা এই কারণে বলা, যে আপনি যখন দেখবেন গাছটা একটু লালচে ভাব চলে আসছে, কথার কথা যে সবজি হোক যেটা হোক, যে গাছের বৃদ্ধি একটু কম, যখন আপনার প্রয়োজন, স্বাভাবিকভাবে যখন আপনি গাছ সবুজ আছে মানে কি তার মধ্যে এটা যতটুকু দরকার ততটুকু আছে। একজন মানুষ ভিটামিন কখন খায়, আমি যে ডাক্তারের উদাহরণ আমি দিই, যখন তার ভিটামিনের ঘাটতি থাকে। আপনি দেখতেছেন আপনার গাছ সুন্দর সতেজ, তাহলে ওই জায়গায় আপনি দিচ্ছেন মানে কি তাকে অতিরিক্ত দিয়ে দিচ্ছেন। অতিরিক্ত দেওয়ার কারণে কিন্তু অতিরিক্ত বৃদ্ধিটা আপনি দেখতে পারবেন। কিন্তু আপনি যদি মনে করেন যে না আমার ঘাটতিটা হচ্ছে, গাছের বৃদ্ধিটা স্বাভাবিক মনে হচ্ছে না, সবুজ ভাবটা নাই, তার মানে ঘাটতি আছে, ওই সময় যদি দেন ওটা কাজটা ভালো রেজাল্ট আসবে। তখন ওই জায়গায় আপনি দিলে এগুলো রোগ আর বাড়বে না, কারণ সে তাকে তার আগের অবস্থায় নিয়ে আসবে, যে যেটুকু দরকার ছিল ওই অবস্থায় নিয়ে আসবে। কিন্তু আপনি কি করছেন, গাছ স্বাভাবিক অবস্থায় আছে, ওই জায়গায় আরো মারছেন। আরো মারলে কি হবে, তার স্বাভাবিক থেকে আরো বেশি অস্বাভাবিক হয়ে গেছে, বা আরো বেশি সবুজ ভাব চলে আসছে। তখন কি করবে, সুন্দর করে গাছ পোকা মোরক আক্রমণ করে। ঘটনাটা বুঝতে পারছেন কিনা, যে কেন হয়? এই ক্ষেত্রে আরেকটা পিজিআর আরেকটা দেওয়ার কথা সাথে শেয়ার করি আমি একটু, সেটা জি হচ্ছে বলেন। ফোরসিতে বা সামুদ্রিক শৈবাল না দিয়ে আমি আরেকটা 3 বিঘা মাটিতে এটা ব্যবহার করে করছিলাম সরিষার ক্ষেত্রে আর গমের ক্ষেত্রে। সেটা জি জি হচ্ছে আপনার ম্যানকোজেব একবার ছোট থাকতে আপনার 15 দিনের মধ্যে একটা, আর যা হচ্ছে ফুল আসার আগে একটা হচ্ছে প্রোপিনেপ গ্রুপের মানে অ্যান্টাকল যেটা, ঠিক আছে। জি জি এটা দিয়ে কিন্তু আপনার গাছের বৃদ্ধি এবং ওই ফলন টলন সবকিছু বৃদ্ধি পরবর্তীতে পাইছে, মানে কোনো কিছু ইয়া না। পরবর্তীতে ছত্রাকনাশক শুধু লাস্টের দিকে দেওয়া হয়েছিল হচ্ছে এক্স্যাক্টলি। অ্যামিস্টোটপ, এটা মানে ফলের এটাই হচ্ছে সময়। গুরুত্বপূর্ণ বিষয় যেটা ভাই বলছেন। কারণ হচ্ছে কি, আমাদের সরিষার ক্ষেত্রে মূল সমস্যাটা কোথায় আসলে, ছত্রাকের সমস্যা। ছত্রাকের যে হচ্ছে আপনার মোল্ড হয়, এই মোল্ডের কারণে সরিষার দানাগুলো নষ্ট হয়ে যায়, হয় না। তো আমরা আসলে কি যে দিই, সমস্যাটা কিন্তু আসলে এই জায়গায়। তো আপনি যখন গাছকে রোগমুক্ত রাখতে পারবেন, সরিষার দানা পুষ্ট হবে এবং ফলনও বাড়বে। আপনার গাছ ভালো, গাছ সুস্থ, মানে হচ্ছে যে আপনার ফলন ভালো হবে। আমি উদাহরণ যদি বলি, একটা সুস্থ মা থেকে কি পাবেন, আপনি সুস্থ বাচ্চা পাবেন। হ্যাঁ, আপনার যদি মা যদি বেশি মোটা হয়ে যায়, কথা কথা উদাহরণ দিয়ে বুঝাইতেছে আর কি, যদি মা যদি রোগাক্রান্ত থাকে, তাহলে আপনার সেখান থেকে কিন্তু কি হবে না, মাকে যত বেশি খাবার দেন তাহলে কিন্তু আপনার বাচ্চা সুস্থ মানে স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কিন্তু একটু সমস্যা থাকতে পারে, সম্ভাবনা থেকেই যায় একটু অন্যরকম হওয়া। কারণ আপনার কাজ হচ্ছে গাছে সুস্থ রাখা, স্বাভাবিক রাখা। আপনার গাছে ভিটামিনের ঘাটতি মনে হইতেছে, সবুজ ভাবটা কম, আপনি তখন পিজিআর দেন, সমস্যা নাই। কিন্তু আপনার গাছ স্বাভাবিক আছে সে জায়গায় যদি দেন, সেটা কিন্তু মানে পরিমাণ যদি বেশি হয়ে যায় কোনো কারণে, তাহলে কিন্তু সেটা রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। এই সেলসটা নিতে হবে। সেই জন্য আমি কিছু নাম বলে দিচ্ছি, এগুলোর আপনার গাছটাকে বৃদ্ধি বাড়ায়, কিন্তু সিপিএ বলেন বা অন্য যেগুলো আছে সেগুলো একটু মাথায় রাখবেন, যাতে 1-2 বার দিতে পারেন, একবার মতো দিতে পারেন, একবার দিলে অন্তত মানে গাছটাকে স্বাভাবিক বৃদ্ধি করার পরে দিবেন, মাঝামাঝি সময়ে সেটা নেগেটিভ ইম্প্যাক্ট কম আসবে। কিন্তু যদি একাধিকবার দেন, সেটা নেগেটিভ ইম্প্যাক্ট বলতে এটাই রোগ বেশি হবে।
ফোর্সিপের থেকে আপনার হচ্ছে ম্যানকোজেব আর যে অ্যান্টাকল যেটা বললাম, এটা কিন্তু খুব ভালো কাজ করছে মানে হ্যাঁ, প্রফিটেবল এটার ব্যাখ্যাটা আমি বলে দেই, আমি যদি ক্লাসে অনেক বলবো এটা। এটাতে অনেক ইয়ে আছে, তো শুধু ইয়ে আছে ম্যানকোজের মধ্যে ছত্রাকনাশকের সাথে ম্যাঙ্গানিজ ইয়ে আছে, আছে। এবং ম্যানকোজে হচ্ছে ছত্রাকের মধ্যে গাছকে রক্ষা করতেছে। সে ম্যাঙ্গানিজ গাছে সবুজ করে, পাশাপাশি সে গাছে রোগমুক্ত রাখে। এই দুই কারণে আপনার দেখবেন গাছ ফলন এটা ভালো হয়। ফলন বেশি হয়েছে। আর আপনার ফোর্সিপে দিলে আপনার অনেক সময় রোগ বেশি হয়, বিশেষ করে পচনের সমস্যা হয় বেশি সমস্যা দেখা যায়, পরবর্তী ওই যে বললাম গাছ নরম হয়ে যায়, নরম হলে তো হ্যাঁ। পোকা আক্রমণ করবে, রোগও বেশি হবে। আচ্ছা, এটা কখন ইউজ করছিলেন ভাই, একটু যদি বলতেন তাহলে ভালো হয়। কোনটা? কোন সময় ইউজ করছিলেন ম্যানকোজেব? ও ম্যানকোজে আপনার 8 থেকে 10 দিন পর একবার, আর যা প্রোফিনেপ করছিলাম ওটা ফুল আসার 8-10 দিন আগে। এটা কি সরিষার ক্ষেত্রে? সরিষার ক্ষেত্রে এবং গমের ক্ষেত্রেও আপনার গমের যেটা ইয়ে আসার আগে মানে বৃদ্ধি অনেক বেড়ে গেছিল, মানে এটা আপনি দিয়ে দেখেন অল্প করে বুঝতে পারবেন তাহলে। সরিষা এবং হ্যালো, গমের আসসালামু ক্ষেত্রে না? আলাইকুম। এটা ওয়ালাইকুম বলতে আসসালাম। অ্যান্টাটল। ভাই, ওই যে আমার সিমের ফুলগুলো পড়ে যাচ্ছে মানে গরমের জন্য, আসলে কি পিজিআর মানে কি করলে ভালো হবে ভাই? আচ্ছা, সরিষার ফুল ঝরে যাওয়ার দুইটা কারণ আছে। একটা হচ্ছে দেখবেন আমরা ভাই কিছুদিন আগে দেখলাম, এটা হচ্ছে ছত্রাক। এই ছত্রাকের সমস্যা যাতে না হয়, এই জন্য আপনার ছত্রাকনাশক দিতে হবে। এটা আপনি মিস্টার টপ দেন অথবা আপনি ম্যানকোজেব কার্বনডাইজিম দেন, ছত্রাকনাশক দিতে হবে, এটা হচ্ছে গুরুত্বপূর্ণ। দ্বিতীয়ত কারণ হচ্ছে যে যে কোন জাত করছেন, এটা গুরুত্বপূর্ণ বিষয়। কোন জাত করছেন আপনি? সিম, কেরালা সিম। কেরালা সিম। কেরালা সিমের হচ্ছে এখন ফল ধরতেছে এবং অনেক দিকে ভালো আসতেছে। সেই ক্ষেত্রে আপনার যেহেতু ফুল ধরে যাওয়ার সমস্যা দেখা যাচ্ছে, সেক্ষেত্রে আপনার এখানে যেমন আছে আপনার ট্রাইকন্টানাল গ্রুপ, মিরাকুলান, অথবা হচ্ছে আপনার এখানে লিটুসেন, এই দুইটা যে কোনো একটা ব্যবহার করতে পারেন। লিটুসেন হচ্ছে 1 মিলি, মিরাকুলান হচ্ছে সম্ভবত এটা 1.5 থেকে 1 মিলি। লিটুসেন। আমি তো একবারও মানে হারভেস্ট করি নাই, বুঝছেন, ফুল আসতেছে কিন্তু শেডিং হচ্ছে না। আচ্ছা, লিটুসেন দেন সেক্ষেত্রে ভাই। আচ্ছা হ্যাঁ, আপনার যেহেতু ফুল আছে সেট হচ্ছে না, সেক্ষেত্রে আপনি একবার মিরাকুলান দিতে পারেন, একবার। যদি সমস্যার জন্য ওই অবস্থা দেওয়া হয়, যখন আমরা স্বাভাবিক থাকবে তখন আপনার দেওয়া দিতে বলতাম না, হ্যাঁ, তাহলে আপনি তখন সেটা 2-1 বার পরে দিতেন। কিন্তু এখন যদি সমস্যা ফল সেট হচ্ছে না, ফুল ফল সেট হওয়ার ক্ষেত্রে এটা ভূমিকা রাখে, সেই জন্যই সেট বললাম। হচ্ছে খুবই কম, মানে পরিমাণে খুবই কম। হ্যাঁ, সেক্ষেত্রে ফুড সিপিএ অথবা মিরাকুলাম, ট্রাইকোনাল যে গ্রুপটা, এই দুটোর যে কোনো একটা আপনি দিতে পারেন। আচ্ছা ভাই, ভাই, ধন্যবাদ। হ্যাঁ ভাই, যার ফল ক্ষেত্রে বড় ভাই করার জন্য কি ইউজ করতে পারি? যেমন কি আম ভাইয়া? সাইজে বড় করতে চাই, হ্যাঁ, হ্যাঁ, ফল বড় করার জন্য কি ইউজ করব? আম বড় করার জন্য আচ্ছা, আম বড় করার জন্য যে বিষয়টা আপনার প্রথমে খাবার দিতে হবে, গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে খাবার। আপনি ধরেন, আমি যদি উদাহরণ দিই, আমরা এই জিনিসটা অনেক সময় নির্ভরশীলতা চলে আসতেছে পিজার উপরে, কিন্তু এই জিনিসটা অনেকে বোঝে না। আমি একটু উদাহরণ দিয়ে দিই, আপনারা এই জিনিসটা নিজেরাও জানার দরকার, পাশাপাশি অন্যদেরকেও জানার চেষ্টা করবেন। আমরা যদি শুধু ভিটামিন খাই, ভাত না খাইয়া, ভাত, মাছ, মাংস, দুধ, ডিম, যেগুলো আমাদের পুষ্টি দরকার, যেগুলোর মধ্যে আমাদের শর্করা, প্রোটিন পূরণ হবে, সেগুলো না খাই, ভিটামিন খেলে কি আমাদের মানুষের স্বাভাবিক ভালো হবে, মোটা হবে? হবে না কিন্তু। তার আগে কি দরকার? আগে খাবার ধরতে হবে, 3 বেলা ঠিক মতো খাইতে হবে, তারপর ভিটামিন খাইতে হবে। তাহলে কি করবে? তার স্বাভাবিক বৃদ্ধিটা আরো বাড়াই দিবে, তার মুখে রুচি আনবে। সে যদি খাবারই না খায়, শুধু ভিটামিনই খায়, তাহলে কি রুচি বাড়বে? রুচি বাড়লে লাভ কি? তাদের লাভ নেই। আগে খাবার খাইতে হবে, সাথে ভিটামিন রাখতে হবে। এই জন্য যে বিষয়টা গুরুত্বপূর্ণ, যে আপনার সার দেওয়ার বিষয়টা, আমি যে তাঙ্গতের কথা বললেন, সার যে আমাদের কমপক্ষে 2 বার সারটা নিশ্চিত করতে হবে। আপনি সার যদি নিশ্চিত করতে পারেন এবং জৈব সার, তাহলে আপনার যখন ফল আসবে তখন আপনি একবার হচ্ছে একটা স্প্রে দিবেন ফুড সিপিএ, যখন ফলটা গুটি অবস্থায় চলে আসবে তখন আপনি ফুড সিপিএ অথবা বায়োগ্রিন প্লাস, এখানে আমি দেখাচ্ছি, অথবা আপনি হচ্ছে ট্রাইকন্টানাল গ্রুপ, এই তিনটার যে কোনো একটা স্প্রে করবেন, আপনার ফলের সাইজ বড় হয়ে যাবে। আচ্ছা, হ্যাঁ আরেকটা ভাইয়া। বিষয় আমি বলতে চাচ্ছিলাম ভাইয়া, যেমন জি ভাই। আমাদের এখানে অনেকে দেখি যে ইউরিয়া সার স্প্রে করে, হ্যাঁ, আবার হ্যাঁ, অনেকে দেখা যায় যে আপনার জিব্রেলিক অ্যাসিডও দেয়, হ্যাঁ, আম হ্যাঁ, গুটি অবস্থায়, হ্যাঁ, হ্যাঁ, গুটি অবস্থায় মানে মাঝারি অবস্থায়, এবং আমটা তুলনামূলকভাবে অনেক বড় হয়, এটা অবশ্য দেখছি আমরা, কিন্তু হ্যাঁ, আম হ্যাঁ। মানে লংজিভিটি থাকে না আসলে, এটা মানে ঠিক কি ঠিক না বিষয়টা? আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ, এই যে ওই যে বললাম যে পিজের ভালো দিকও আছে, খারাপ দিকও আছে, এটা মাথায় রাখ, এটা সব ক্ষেত্রে নিতেই হবে। এটার ভালো দিক খারাপ দিক হচ্ছে এটা, ঠিক আছে? আপনার যেটা হচ্ছে ফুল যখন ঝরে যায়, গুটি ঝরে যায়,
গুটি ঝরা বন্ধ করতে আপনার হচ্ছে জিবরেলিক অ্যাসিড এবং ইউরিয়া ব্যবহার করা হয় এবং ফল টিকে রাখার জন্য ব্যবহার করা হয়। স্যার হিউমিক অ্যাসিড ড্রিপসিং কিভাবে ড্রিপসিং করে এটা আপনি সারের সাথে দিয়ে দিবেন বা জৈব সারের সাথে দিয়ে দিবেন, পানির সাথে মিশিয়ে দিবেন শুরুতেই। ভাইয়া জিব্রেলিক অ্যাসিড যখন আমরা ব্যবহার করি আলুতে কিংবা কলাতে, দেখা যায় যে মাঝে মাঝে আলু তুলতে না পারলে দেখা যায় আলুটা ফেটে যায়, হ্যাঁ কলাও হ্যাঁ, ফাটে। এইটা কি করা যায়? জিব্রেলিক অ্যাসিডের সঙ্গে কি আরো এটা কোনো কিছু পরিমাণে অ্যাড বেশি দেওয়া করে? যাবে না, এটা পরিমাণে বেশি দেওয়া যাবে না, এটা হচ্ছে মাথায় রাখতে হবে। আর ব্যবহার করলে দ্রুত কেটে ফেলতে হবে, এটা বিকল্প নাই। মানে এটা আপনার যখন ব্যবহার করবেন আপনাকে আগে হারভেস্ট করে ফেলতে হবে, কারণ এটা হচ্ছে তো সেটা দিলে আর বাড়িতে থাকবে। এটা হচ্ছে এটা একটা অসুবিধা যে আপনি ব্যবহার করলে এটা হচ্ছে যে মানে সময়ের আগে একটু তুলে ফেলতে হয়। তারপরও কতদিন সময়টা যদি বলতেন। সময় জিব্রেলিক বলতে আসলে আপনি যখন দেখবেন জিনিসটা পরিপক্ক সাইজ চলে আসছে, হ্যাঁ, স্বাভাবিকভাবে যে জায়গায় আপনার ধরেন 15 দিন লাগার কথা, আপনি 40 দিনের পরীক্ষা আপনি দেখতে হবে। আলুটা তুলে দেখলেন ঠিকমতো সাইজ আসছে কিনা, আপনি তাহলে চেক করবেন, তাই না? তোলার আগে কলা দেখে বোঝা যাবে যেটা পরিপক্কতা, যারা কলা চাষাবাদ করে তাদের যদি আচ্ছা বোঝা যায় যে আমার এটা কলাটা পরিপক্কতা চলে আসছে, তখন আপনি কিন্তু কলাটা কেটে ফেলবেন। আপনি যদি এটা রেখে দেন দেখবেন আস্তে আস্তে চামড়াটা হয়ে যাচ্ছে, ফ্যাকাশে হয়ে যাচ্ছে, ফাটা শুরু হয়ে যাবে। মানে আসলে ফাটাটা রোধ করার মতো কোনো সিস্টেম নাই। আপনি তো আগে তাকে ভিটামিন দিয়ে রাখছেন, ভিটামিন তো কাজ তো করতেছে, তো বন্ধ করবেন কিভাবে? ও আচ্ছা আচ্ছা। ঠিক না? আপনি তো খাবার খাওয়াই দিয়েছেন তাহলে আগেই, খাবার তো আর বন্ধ করা যাচ্ছে না, তো কাজ করতেছে। জি স্যার, একটা প্রশ্ন হচ্ছে, যদি আমরা ফোরসিফিয়ে ব্যবহার করি তাহলে কি আমরা এই যে মিরাকুলার মানে ট্রাইকন্টিনেন্টাল গ্রুপ কি ব্যবহার করতে পারবো? মানে যে ফর কোনো একটা, ফর মানে এখানে আসলে অনেকগুলো জিনিস আনা হয়েছে, আপনি যে কোনো একটা ব্যবহার করবেন। হ্যাঁ, হয়তো একবার ফুড সেফটি ব্যবহার করলেন, পরের বার আপনি ট্রাইকোনাল ব্যবহার করতে পারেন, সমস্যা নাই, কিন্তু একসাথে দুটো ব্যবহার করা যাবে না, কারণ দুইটারই কাজ একই রকম প্রায়। আরেকটা বিষয় ভাই, পিজিআর এর সাথে কি কোনো কীটনাশক ইউজ করা যায়? অনেকে যেটা করে ককটেল আর কি, ওয়ান কাইন্ড অফ, হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা আচ্ছা। আসলে কি করা যায় না যায় না? পিজিআর ক্ষেত্রে সবসময় বলা হয় আলাদা করে দিতে, যদি কোনো ক্ষেত্রে দেওয়া যায় সেক্ষেত্রে লেখা থাকে, দেখবেন দুই একটা আছে খুবই কম যে এটা দেওয়া যায়, বিশেষ করে সারের সাথে দিতে বলা হয়, এনএসএ গোল্ড সারের সাথে দিতে বলা হয়, হ্যাঁ, তার পরবর্তীতে হচ্ছে হিউমিক অ্যাসিড সারের সাথে দেওয়া যায়, এগুলো সমস্যা হয় না। কিন্তু যে পিজিআর গুলো আপনার ফুল ফলের জন্য কার্যকর, এগুলো সবসময় আলাদা দিতে বলা হয়, কীটনাশক সাথে দেওয়া যাবে না। আর পিজিআর এর সাথে সলিড্রন আর সিলেটের জিঙ্ক কি দেওয়া যাবে? হ্যাঁ, এটা অনেক সময় সমস্যা দেখছি যে সমস্যা হয় না, দেখছি। তো আলাদা দেওয়ার সুযোগ থাকলে সবচেয়ে ভালো, আর যদি মনে করেন যে না আপনার সুযোগ নাই, সেক্ষেত্রে দিতে পারেন। না, আমি তো বিশেষ করে ওই পিজিআর এর সঙ্গে সলিড্রন এবং সিলেটের জিঙ্ক দিই, কোনো সমস্যা হয় না। হ্যাঁ, ওইটাই বললাম যে খুব বেশি সমস্যা হয় না, যে আমরা সহজে ব্যবহার করি নিজেরাও আমরা, কিন্তু মানে যেটা আদর্শ উপায় হচ্ছে সবসময় পিজা আলাদা দিতে বলা হয়। ও আচ্ছা ভাই, ধন্যবাদ। স্যার ঠিক আছে, আমার আমরা একটা অনেক আলোচনা করলাম, আমরা তার একটা বেসিক প্রশ্ন একটা শেষ করে দেবো। কোশ্চেন ছিল জি স্যার। আপনি গতকালকে বলছিলেন যে স্প্রে করার ক্ষেত্রে যেমন পুকুরের পানি ব্যবহার করা, এক্ষেত্রে স্প্রের ক্ষেত্রে কোন পানি ব্যবহার করাটা উত্তম? আর অবশ্যই, জি আচ্ছা বলেন। আর হলো স্প্রের নিয়মটা একটু আবারও একটু স্প্রের নিয়মটা জানতে চাইছিলাম, যে কত শতকের জন্য কত লিটার পানি বা বিঘা প্রতি কত লিটার আচ্ছা পানি, আচ্ছা বা আচ্ছা সিস্টেমিক বা হলো অন্য কোনো ক্ষেত্রে কোনো ডিফারেন্ট আছে কিনা, বা পুরো গাছ ভিজায় দেয়া বা আচ্ছা, সামান্য একটু করে দেয়া, এই ক্ষেত্রে একটু বলতেন। প্রথমত যে বিষয়টা আপনি বলছেন যে আমাদের যে পানিটা নিতে হবে সেই পানিটা ফ্রেশ পানি নিতে হবে, ফ্রেশ টিউবওয়েলের পানি হলে সবচেয়ে ভালো। হ্যাঁ, টিউবওয়েলের পানি অন্য কোনো উপাদান থাকে না। ধরেন যেটা দেখা যায় অনেক কোনো পানি নিচ্ছেন, অন্য ধরনের কেমিক্যাল থাকতে পারে, অন্য কোনো ঝামেলা থাকতে পারে, কোনো জীবেরও থাকতে পারে, সেটা আমি স্প্রে করলেন গাছ জীবাণু স্প্রে হয়ে গেল, ঠিক না? সেই জন্য বলা হয় প্রথম হচ্ছে আপনাকে ফ্রেশ টিউবওয়েলের পানি ব্যবহার করতে হবে, এটা হচ্ছে এক নম্বর কথা। দ্বিতীয়ত কথা হচ্ছে যে 1 শতক জমির জন্য সাধারণভাবে 2 লিটার পানির প্রয়োজন হয়, ঠিক আছে? 5 শতক জমির জন্য 10 লিটার পানি, প্রতি শতকে 2 লিটার করে পানি প্রয়োজন হয়, কাভার হয়ে যায়। কিন্তু কোনো কারণে যদি বেশি দিতে হয় সেক্ষেত্রে অনেক সময় একটু বেশি লাগতেই পারে।
চারা অবস্থায় কম লাগে, এভারেজ হিসাব হচ্ছে প্রতি শতকে 2 লিটার। আর আপনি ভিজাই দিবেন কি দিবেন না, যেমন যেটা আপনি গোড়াকে ভিজাই দরকার, গোড়া সমস্যা ছত্রাকনাশক গোড়ায়, তো ওটা তো আপনার গাছে দরকার নাই, সেটা শুধু গোড়ায় দিবেন। আর যদি মনে করেন যে না পুরোটা দিতে হবে, যেমন আপনার হিউমিক অ্যাসিড, কিন্তু আপনার গাছ পাতা দেওয়ার দরকার নেই, এটা আপনি দিবেন কোথায়? গোড়ায়। কিন্তু আপনার ধরেন মিরাকুলান বা ট্রাইকন্টানল যে গ্রুপ বা ফুড সিপি, এগুলো আপনার কথায় গাছের পাতায় বা ফুল স্প্রে করবেন, এটা গোড়ায় দরকার নেই, গোড়ায় দরকার নেই আর কি। বুঝতে পেরেছেন? ধন্যবাদ স্যার, বুঝতে পারছি। ঠিক আছে, আমি আজকে এখানে শেষ করছি। আপনাদের প্রশ্ন থাকলে গ্রুপে একটু জানায়েন, ইনশাল্লাহ আমি চেষ্টা করব আপনাদের প্রশ্নগুলো উত্তর একটা দেওয়ার জন্য। বিষয় ছিল, সেটা হলো পেঁয়াজে কি হরমোনের কোনো আছে নাকি? আমাদের এখানে দেখছিলাম একজন 10 কাঠা মাটি পেঁয়াজ করছিল এবছর, করে আপনার ওই যে জিএ3 যেটা জিব্রেলিক অ্যাসিড দিয়েছিল, দেওয়ার পর পেঁয়াজ তো ফাইটা গেছে, পরবর্তীতে পেঁয়াজ আপনার হচ্ছে অনেকগুলো পয়সা গেছে, এক কথা বাসায় নিয়ে এসে রাখার পরও পয়সা গেছে। মানে গত বছর বাসায় এমনি রাখছিল, কিছু হয়নি, কোনো কিছু না দিয়ে, এবছর আমি ইয়ে এটাই দেওয়ার বলেছি যে আপনি পিজের কখন দিবেন, দেখবেন আপনার ফলন স্বাভাবিক হচ্ছে না, তখন আপনি পিজিআর দিবেন। ঠিক আছে, যখন আপনি পিজিআর কি কোনো যেগুলো সেনসিটিভ। পিজিআর আছে যে পেঁয়াজের জন্য ভালো হয়, পেঁয়াজের জন্য? জি ভাইয়া, আরেকবার যদি বলেন। স্পেসিফিক কোনো পিজিআর যেগুলো মানে না না, আমাদেরকে আসলে দেখা পিজিআর সব ফসলের দরকার হয় না, পেঁয়াজের ক্ষেত্রে পিজিআর দরকার হয় না, পিজিআর ধানের ক্ষেত্রে দরকার হয় না, আমরা এগুলো অতিরিক্ত হিসেবে দেই, মনে করে দিলে ভালো হবে, পরে কি হয়, ফেটে যায়, রোগ হয়, বেশি হয়। এই জন্য নেগেটিভ ইম্প্যাক্ট কিন্তু সবগুলোরই আছে, মাথায় রাখতে হবে। তবে আমি দেখছি রোবলাল দিলে কিন্তু পেঁয়াজের গাছের অনেক বৃদ্ধি হয়, এটা রোগব্রাগ তো ভাই ছত্রাকনাশক, এটা কিন্তু হচ্ছে আপনার পিজিআর না। সেজন্য একবার এগুলো শেয়ার করছে আপনাদের কাছে, আপনাদের মাঝখানেই। গাছের সাথে আপনার গাছেরও উন্নতি হয়, হ্যাঁ হ্যাঁ গাছের হ্যাঁ। দ্রুত বৃদ্ধি হয়, গ্রোথ। আপনার স্বাভাবিকভাবে আপনারা যখন ঠিকভাবে দিবেন সবকিছু, পিজিআর ছাড়াই কাজ করবে। কিন্তু কখন দিতে হয়, যখন দেখবেন গাছটা, আমি কিন্তু দেখাই সেটা একটা স্লাইডে, যে গাছ যখন প্রতিকূল অবস্থায় থাকতেছে, গাছকে প্রতিকূল অবস্থা থেকে বের করে আনার জন্য আমাদের কিসের প্রয়োজন হয়? আমাদের এই পিজিআর এর প্রয়োজন হয়। ঠিক আছে, আজকে আমরা এখানে শেষ করছি। হ্যাঁ, আপনাদের প্রশ্ন থাকলে গ্রুপে লিখেন, সমস্যা নাই। আজকে এখানে শেষ করছি। মোমেন ভাই, ধন্যবাদ। ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে আবার কথা হবে ইনশাল্লাহ আপনাদের সাথে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। জি, সালাম।